ম্যারেজ ডে আমার, অথচ কেক কাটছে আমার বউ ও তার কলিগরা। ওরা একসঙ্গে হই হুল্লোড় করে কেক কাটলো, নিজেরা খেলো। আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে অশ্রুসিক্ত এনে দেখলাম শুধু। কি ভাবছেন? কেন কিছু বলছি না আমি? বলার মতো মুখটা আমার নেই। আর যে শুনবে না, যার কাছে আমার কথার কোনো মূল্য নেই, তাকে বলেই বা লাভ কি? শুধু শুধু এতগুলো মানুষের সামনে ছোট হওয়ার দরকার কি? আমার বোন রিনি এলো আমার কাছে। ওর মুখখানা স্পষ্ট রাগ, সেই সঙ্গে দুঃখী ভাব। আমার কাছে এসে বলল, তোমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া, তাই না? আমি ওর মাথায় হাত দিয়ে মিথ্যে হাসি মুখে ফুটিয়ে তুলে বললাম, দূর পাগলি, কষ্ট কেন হবে? আজ আমাদের একটা বিশেষ দিন, এত সুন্দর উৎসবমুখর পরিবেশে কেউ কষ্ট পায়? মিথ্যে বলবে না ভাইয়া, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে। ভাবি তো তোমায় পাত্তা পর্যন্ত দিচ্ছে না। বিশেষ দিন আজ তোমাদের, ভাবি কলিগদের নয়। কেক তোমাদের কাটার কথা ছিল, ওরা কেন কাটলো? ভাবির পাশে তোমার দাঁড়ানোর কথা ছিল। সর্বপ্রথম তোমায় খাইয়ে দেওয়া উচিত ছিল। এবার আমার গলা ভারী হয়ে এলো, তবু নিজেকে যথাসাধ্য সংযত রেখে বললাম, তাতে কি হয়েছে? কেক যেই কাটুক, উদ্দেশ্যটা তো আমাদের কেন্দ্র করে। প্রথম আর দ্বিতীয় কি, খাওয়া তো খাওয়াই, তাই না? রিনি আর কথা বলল না, হনহন করে হেঁটে নিজের ঘরে চলে গেল। সত্যি বলতে রিনির কথাটা খুব একটা অযৌক্তিক নয়। আজ আমাদের একসঙ্গে থাকার কথা ছিল, কিন্তু আমার স্ত্রী দিতি আমার সঙ্গে কথা বলা তো দূরে থাক, তাকাচ্ছে পর্যন্ত না। জানেন, আমার খুব ইচ্ছে ছিল এই বিশেষ দিনে দিতিকে নিয়ে পরিবারের সকলে মিলে কেক কাটবো, আনন্দ করব। কিন্তু তার হলো কই। দিদির এক বন্ধু রেহেনা দিদিকে বলে, কিরে, তোদের আজকে ম্যারেজ ডে, কেকটাও কাটলি আমাদের সঙ্গে, তোর বরকে ডাকলি না? এবার কেকটা তো খাইয়ে দে। দিদি দেখলাম চোখ মুখ শক্ত করে বলল, কেক তো থাকবেই, বাড়ি থেকে পালিয়ে যাবে না তো? ওরা খেয়ে নিবে পরে, এখানে খাইয়ে দেওয়ার কি আছে? ও ছোট মানুষ নাকি? আমি মাথা নত করে সরে গেলাম সেখান থেকে। আমার প্রচুর ইচ্ছে ছিল দিদিকে এক টুকরো কেক খাইয়ে দিয়ে উইশ করতে। দিদি কথা শুনে সেই সাহস আর আমার হলো না। ওর অফিসের বস হাসনাত ভাইকে দেখলাম দিদিকে ভীষণ প্রশংসা করেছে শাড়িতে, সেই সঙ্গে কেক খাইয়ে দিচ্ছে। দিদি পরম আবেশে কেক খাচ্ছে, এসে কথা বলছে। আমার বুকের পাশে চাপা কষ্ট অনুভব করি। ঘরে চলে যাই। আমি ইয়ামিন, আমার স্ত্রী দিদি। আজকে যা শুনলেন সবই প্রায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার বাড়িতে। আমার চাকরি নেই মাস দুয়েক হলো। আগে ছিল চাকরি, কোম্পানির চাকরি করতাম আমি আগে। হঠাৎ কিছু সমস্যার কারণে চাকরি চলে গেছে আমার। দ্বিতীয় জব করে আমার জব চলে যাওয়ার পর থেকে মাসখানেক হলো দিদি সংসারে হাল ধরেছে। বাড়িতে আমি, দিদি, আমার অসুস্থ মা আর বোন রিনি থাকে। সংসার দায়িত্ব নেওয়ার পর থেকে দিদি মানুষটাই বদলে গেছে। নিজের যা ইচ্ছা হয় করে, কারো কথা শোনা তো দূরে থাক, কানে পর্যন্ত নেয় কিনা সন্দেহ। বাড়িতে কলিগ বন্ধুদের ডেকে এনে আমোদ করে। বাড়িতে আমার বৃদ্ধ মা, তীব্র গানের শব্দে সমস্যা হয় তার, তবুও শোনে না। আশেপাশের মানুষ ইদানিং আমাদের দেখে আড়ালে গিয়ে নিন্দা করে। দিদিকে কিছু বললে খাওয়ার খোঁটা থেকে শুরু করে নানান বাজে কথা বলে। অশান্তির ভয়ে তাই আমিও চুপ থাকি। বলার মতো ভাষা পাইনি আমি। চাকরি নেই, বেকার বলে খোঁটা দেয়। খুব কষ্ট হয়, তবে প্রকাশ করি না। সত্যি কথাই তো বলেছে সে। দিদি আসে এমন সময়, এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটে বসলো। আমি ড্রয়ার থেকে একটা প্যাকেট করে বের করে বললাম, তোমার জন্য একটা গিফট দিদি। দিদি ভাবলেশীন হয়ে বলল, কি? ভেবেছিলাম দিদি খুশি হবে, খুশিতে আমায় জড়িয়ে ধরবে, পায়েলটা তাকে নিজ হাতে পরিয়ে দেব, বলবো ভালোবাসি তোমায়। কিন্তু না, তা আর হলো না। দিদি পায়েলখানার দিকে একবার তাকে চোখ ঘুরিয়ে নিজের ফোন দেখায় মনোযোগ দিল। আমার মুখখানা চুপসে গেল নিমেষে। দিদি পায়েলটা একবার পরবে না? খুব ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছি, নিজে পছন্দ করে ডিজাইন করিয়ে এনেছি। তোমার পায়ে খুব মানাবে, একটাবার একটু পরে দেখো না প্লিজ। আমার এত সময় নেই, খুব টায়ার্ড লাগছে। আমি দিদির কাছে বসে পড়লাম। আমি তোমায় পরিয়ে দেই। শব্দযুক্ত নয় এটা, কারুকার্যটাও সাধারণের মাঝে। তোমার সঙ্গে মানানসই, পরিয়ে দেব। দিদি উঠে দাঁড়িয়ে কিছুটা উচ্চস্বরে বলো, তুমি কি শুনতে পাওনি ইয়ামিন? বলছি তো আমার ক্লান্ত লাগছে, তারপরে একই কথা বলে যাচ্ছ। কি এমন উপহার এনেছো যে এত আগ্রহ দেখাচ্ছ? দিয়েছে তো সামান্য একটা রূপোর পায়েল, এত ভাব দেখাচ্ছ যেন সোনা ডায়মন্ডের গহনা দিয়েছ। আর আমি বাচ্চা নাকি যে পায়ে নুপুর পরে ঘুরে বেড়াবো? এসব এখন চল আছে? এসব ব্যাকডেটেড জিনিস কেউ পরে? এসব পরে ঘুরে বেড়ানোর সময় আমার নেই। তোমার মতো তো আর বসে বসে খাই না, চাকরি করে খেয়ে হয় আমার, পরিশ্রম করতে হয়। তাই আমায় বিরক্ত না করে অন্তত নিজের কাজের ব্যবস্থা করো প্লিজ। তোমাদের বোঝা টানতে টানতে আমি যথেষ্ট হাঁপিয়ে গেছি। দিদি ঘর থেকে বেরিয়ে গেল। আমি খাটে বসে রইলাম। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। খাওয়া খোটা হলে বড় খোটা। অপমানে গলায় দড়ি দিতে ইচ্ছে হচ্ছে আমার। প্রতিবাদ তো দূরে থাক, অপমানে মুখ দিয়ে আমার কথা পর্যন্ত আসছে না। আমার ভালোবাসাকে দিদি ব্যাকডেটেড বলছে? কত ভালোবেসে জুয়েলারির দোকান থেকে
বসে এই পায়েলটা বানিয়ে এনেছি আমি। নিজের জমানো শেষ টাকাগুলো খরচ করছি এর পিছনে। অন্তত আমার মনে রাখতে একটাবার পড়তে পারত। আমি কি খুব বেশি চেয়েছিলাম তার সঙ্গে? সংসার দিতি নিজের থেকেই কাঁধে নিয়েছে। আমি বলেছিলাম যেভাবেই হোক আমার সংসার আমি বহন করব। প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করব। দিদি নিজেই যেচে সংসারের দায়িত্ব নেয়। মাত্র ১ মাস সংসার চালাতে না চালাতে হাঁপিয়ে উঠেছে। অথচ আমি মাসের পর মাস সবার দেখভাল করেছি। কখনো ক্লান্ত তো দূরে থাকি। নিজের কঠোর পরিশ্রমকে পাত্তা পর্যন্ত দেইনি। সংসারের মাঝে সুখকে খুঁজে পেতাম। দিতি মা বোনকে খাওয়াতে পড়াতে পেরে আমি খুব আনন্দ হতাম। আজ আমি বিপদে পড়েছি। স্বামীর বিপদে কি স্ত্রী কি পাশে থাকতে পারে না? স্ত্রীর সামর্থ্য থাকলে স্বামীকে একটু সাহায্য করা কি খুব বেশি মন্দ দেখায়? ইসলামী আছে স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক। আমার বোন রিনি এলো আমার ঘরে। খাবার খাওয়ার জন্য ডাকতে এসেছে। আমি পিছন ঘুরে চোখ মুছে বললাম, তোর ভাবি গিয়েছে খেতে? সেই চিন্তা তোমায় করতে হবে না ভাইয়া। তোমার বউ আগে তার বন্ধু-বান্ধবের সঙ্গে খেয়ে নিয়েছে। আমাদের চিন্তা কি তার আছে? আমাদের কথা না হয় বাহিরে দিলাম। নিজের স্বামীর কথা তো একবার চিন্তা করবে। আজকে একটা দিনে স্বামীকে সঙ্গে নিয়ে খেলে কি এমন হতো? এভাবে বলতে নেই রিনি, উনি তোমার ভাবি হয়। ভাবিদের সম্পর্কে এসব বলতে নেই। এসব শুনলেও কষ্ট পাবে। রিনি এবার কেঁদে উঠে বলল, আমি কি করব বলো ভাইয়া? ভাবি সংসারের দায়িত্ব নিয়েছে থেকে আমাদের কটু কথা শোনায়। আমায় বলুক, আমি কিচ্ছু বলব না। কিন্তু আমার অসুস্থ মা তোমায় কিছু বললে আমার খুব খারাপ লাগে ভাইয়া। ছোটবেলায় বাবাকে পাইনি। তুমি আমায় বাবার অভাব কখনো বুঝতে দেওনি। আগলে রেখেছো সবসময়। তাই তোমায় কিছু বললে আমার খুব কষ্ট হয় ভাইয়া। আজ ভাবি যখন তার বন্ধু-বান্ধব নিয়ে উৎসব করছিল তখন তুমি অসহায় দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়েছিলে। আমি দেখেছি। ভাবির এমন ব্যবহারে তুমি খুব কষ্ট পাও। কিন্তু মুখে প্রকাশ করো না কারণ আমরা কষ্ট পাবো বলে। আমি রিনির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আমার ছোট্ট বোনটা কত বুঝদার হয়ে গেছে। কত কিছু বুঝতে শিখেছে, এবার একটা বিয়ে দিতে হবে। বোন কিঞ্চিৎ হেসে বলল, কিন্তু আমি বিয়ে করে অনেক ভালো বউ, অনেক ভালো বৌমা, অনেক ভালো ভাবি হব। একজন যোগ্য জীবনসঙ্গী হব। সবাইকে আগলে রাখবো ভালোবাসায়। রিনির মাথায় গাঁটটা দিয়ে বললাম, বিয়ে নিয়ে কত চিন্তা তোর? আগে মন দিয়ে পড়াশোনা কর। তোকে অনেক পড়াবো আমি। সুশিক্ষায় শিক্ষিত করে তুলবো তোকে। একজন ভালো মানুষ তৈরি করব। রিনিকে নিয়ে খেতে এলাম। রীতি সোফায় পা তুলে ফোন টিপছে। আমি আর রিনি খেতে বসেছি। মা আমাদের খাবার বেড়ে দিচ্ছিল। আমরা খাচ্ছিলাম। হঠাৎ মায়ের মাথা ঘুরে উঠল। চেয়ারে ধপ করে বসে পড়ল। আমি আর রিনি তড়িঘড়ি করে মায়ের কাছে এসে বললাম, কি হয়েছে মা? মাথা ঘুরে গেল নাকি? ওষুধ খাওনি? শেষ হয়ে গেছে নাকি? রিনি মাকে পানি খাওয়াতে খাওয়াতে বলল, ৪ দিন হলো মায়ের ওষুধ শেষ। ভাবির কাছে প্রেসক্রিপশন দিয়ে বলেছিলাম বাড়ি ফেরার সময় যেন ওষুধের এক পাতা এনে দেয়। আমি টাকাও দিয়ে দিয়েছিলাম কিন্তু ভাবি এনে দেয়নি। রিনির কথা শুনে প্রচণ্ড রাগ হলো আমার। দিদিকে ডাক দিয়ে এলাম আমি। সে এলো ফোন টিপতে টিপতে। ফোন তার সর্বক্ষণের সঙ্গে। মায়ের জন্য ওষুধ কেন আনোনি দিদি? রিনি তোমায় টাকা দিয়েছে এরপরও কেন ওষুধ আনোনি? একটা ওষুধ আনতে কত সময় লাগতো? মায়ের শরীর খারাপ হচ্ছে ওষুধ না খাওয়ার জন্য। ঋণী দেওয়া টাকাটা আমি গাড়ি ভাড়া দিয়ে এসেছি ইয়ামিন, আর ওষুধের কথা আমার মনেই থাকে না। ২-৪টা দিন ওষুধ না খেলে তোমার মা মরে যাবে না। সারাদিন ঢং দেখে অসুস্থ অসুস্থ করে বেড়ায়। কাগজ আমার ব্যাগে আছে। নিজের মায়ের ওষুধ নিজে এনে দাও। আমার কাছে টাকা নেই। আর আজ সব টাকা খরচ করে ফেলেছি। আমি কড়া গলা বললাম, ভদ্রভাবে কথা বলো দিদি। কিছু বলি না দেখে ভেবো না যা ইচ্ছা তাই বলবে। আমার যা বলার বলো। আমার অসুস্থ মাকে বাজে কথা বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না। ওষুধ আনবে না বলেই দিলে। এখন থেকে আমার মায়ের ওষুধ আমি নিয়ে আসবো। সেই মুরত তোমার আছে? পকেটে নেই একটা টাকা, মুখে বড় কথা। নিজের সংসার যার চালানোর ক্ষমতা নেই, তার মুখে বড় কথা মানায় না। তোমার জায়গায় আমি হলে গলায় দড়ি দিয়ে মাথা নত করে বসে আছে ইয়ামিন। মুখখানা ভার। মায়ের শরীর দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। একবার ডাক্তার দেখানো উচিত। টাকার প্রয়োজন ভীষণ। দিদির কাছে টাকা চাও মানে? নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। এমনিতে দিদি সংসারের দায়িত্ব নেওয়ার পর থেকে মুখে যা আসে তাই বলে দেয়। কটু কথা শোনাতে বাদ রাখে না। ইদানিং মা আর রিনির সঙ্গে ছ্যাদ করে ওঠে কিছু বললে। যে করে হোক কিছু একটা ব্যবস্থা করতে আমায় হবে। প্রয়োজনে রিক্সা চালাবো। আপন মনে এসব ভাবছিলাম হঠাৎ ঘরে এলো দিতি। সঙ্গে গিফটের অনেকগুলো বাক্স। আজকে গিফটগুলো। আমার বোন রিনি এলো আগ্রহ নিয়ে। গিফট দেখার আগ্রহ হয়তো সবারই থাকে। আমার পাশে বসলো সে। দিতি একে একে সব খুলতে লাগলো। প্রথমটা বেরোলো শাড়ি, তারপর জুয়েলারি, ব্যাগ ইত্যাদি। এর মাঝে কালো রঙের একটা পার্স ছিল সেখানে। রিনি সেটা হাতে নিয়ে বলল, এই ব্যাগটা সবচেয়ে সুন্দর ভাবি। তুমি এটা তোমার কালো শাড়ির সঙ্গে পরলে ভালো মানাবে। রীতির কপালে স্পষ্ট বিরক্তির ছাপ। কেউ তার জিনিসে হাত দিক, এটা সে চায় না। আমি বুঝতে পেরে ব্যাগটি রিনির হাত থেকে নিয়ে রেখে দিলাম। একপাশে সাইড করে দুটো গিফট রাখা। একটি আমি হাতে নিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বললাম, এগুলো কে দিয়েছে দিদি? আলাদা করে রাখা যায়। দিদি খপ করে গিফটগুলো হাতে নিয়ে বলল, এগুলো আমার বস মানে হাসনাত ভাই দিয়েছে। আমি কিঞ্চিত হেসে বললাম, খুলো দেখি কি আছে। দিদি খুললো গিফটের প্যাকেট। সেখানে ছোট্ট প্যাকেটে সেখানে দেখে মনে হচ্ছে কোনো সোনা হবে। খুলতেই দেখা গেল
একটি পায়েল সেখানে। দিতি খুশিতে চেঁচিয়ে উঠল। চোখগুলো খুশিতে ঝলক দিছে। ওয়াও! কি সুন্দর পায়েলটা। আমার সঙ্গে খুব মানাবে। আমি এখন এটা পড়ছি। পায়ে পড়ে হেঁটে, হেঁটে দেখাতে লাগলো। আমি ফট করে বললাম, "তোমার না পায়েল পছন্দ না? বাচ্চারা পরে বেড়ায় ব্যাকডেটেড, টাইম ওয়েস্ট। তাহলে এবার কেন পায়ে দিলে?" দিতি গোল, গোল চোখ করে বলল, "এটা পছন্দ হয়েছে তাই পড়েছি। তোমার কোনো সমস্যা?" আমি কিছু না বলে রাগ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আসলে কারো সঙ্গে তর্কে যাওয়ার স্বভাব আমার নেই। ছোটবেলা থেকে শান্ত প্রকৃতির ভদ্র মেজাজে, কারো সঙ্গে ঝামেলা করার মতো মস্তিষ্ক আমি রাখি না। দিতির কথার ধরন খুব নীচ। একটা কথা বললে ৩ টে বলে। ছোট বড় কোনো মান্য নেই। সেই সঙ্গে স্বামীর সম্মান বলতে কিছু জানে না। কাপুরুষের মতো স্ত্রীর গায়ে হাত তোলা আমার স্বভাব নয়। যদি বলেন শাসনের কথা, তাহলে আমি তাকে মূল্যবোধ দিয়ে বুঝেছি, ধর্মের শিক্ষার মাধ্যমে বুঝেছি। উচ্চস্বরে কথা বলেছি, তবুও সে অবুঝ। নতুন বিয়ের পর দিতি এমন ছিল না। ওর এমন হয়েছে চাকরি পাওয়ার পর। দিতি চাকরির ব্যাপারে আমি দ্বিমত প্রকাশ করেছিলাম পরিশ্রমের কথা ভেবে। কিন্তু সে নাছোড়বান্দা। সঙ্গে যোগ দিয়েছিল দিতির মা। মেয়েদের সাবলীল হতে হয়, স্বামীর উপর ভরসা করে থাকা ভালো বিষয় না। নিজের আয়ে নিজের ইচ্ছে মতো চলা যায়, স্বামীর উপর চাপ কমে, সংসারে উন্নতি হয়। বিপদে সংসারে স্বামীর পাশে দাঁড়ানো যায়। এই জন্য নারীদের আত্মমর্যাদাবান হওয়া উচিত। কিন্তু দিতির মর্যাদা এতটাই বেড়ে গেছে যে রাত বিরেতে পার্টি, বাসায় মানুষ এনে নাচ গান, খাওয়া দাওয়া, গিফট বলে এটা ওটা আদান প্রদান থেকে শুরু করে কত কিছু। চাকরি পাওয়ার আগে সে ছিল আমার প্রতি যত্নশীল, ভালোবাসা ছিল। চাকরি পাওয়ার পর তার আমার প্রতি, আমার সংসারের প্রতি অবহেলা বেড়েছে, সময় কমেছে। সারাদিন দুজনের কর্মব্যস্ততায় কেটে যেত। রাতে দুজন যখন একত্রিত হতাম, খুব ইচ্ছে হতো একসঙ্গে বসে একটু কথা বলি। কিন্তু তার কি আর সময় আছে? রাতের খাবারটা পরিবারের সঙ্গে অথবা দিদির সঙ্গে খেতে পছন্দ করি আমি। চাকরি পাওয়ার পর থেকে দিদি আমার সঙ্গে খায় না আর। কখনো অফিসে পার্টি করে খেয়ে আসে, কখনো বা একা, একা খায়। আমি খাওয়ার কথা বলে নানান অজুহাত দেখাই। দিতি ওপাশ ফিরে শুয়ে ফোন টিপছে। তখন রাগ দেখিয়ে চলে গেছি, হয়তো অভিমান করে বসে আছে। দিদিকে পেছন থেকে জড়িয়ে দিলাম। সঙ্গে, সঙ্গে সে আমার হাতটা সরিয়ে দিয়ে বলল, "আমার ঘুম পাচ্ছে, সকালে অফিস আছে আমার।" দিদি ফোন বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আমি ওপাশে ফিরলাম। আমি তো ভুলেই গেছিলাম অভিমান তার হয় যে ভালোবাসে। দিদি মানে না আছে ভালোবাসা, না আছে অভিমান। সকাল হলো, আমি ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বেরিয়ে গেলাম। দিদির অফিস ৯টা, সে উঠলো ৮টা বেজে ২০ মিনিট। উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে দৌড়ে নিচে গেল। খাবার টেবিলে বসে চিৎকার করে মাকে ডাকতে ডাকতে বলল, "তাড়াতাড়ি খাবার দিয়ে যান, লেট হচ্ছে আমার।" মা ধীরে ধীরে এলো খাবার নিয়ে। প্লেট সামনে রাখতে দিদি নাক মুখ খিচে বলল, "এসব কি রান্না করছেন আপনি? ডিমটা তো পুড়ে গেছে, আর পাউরুটি এত শক্ত কেন? জুসটা দেখছি ভালোই হয়নি। রান্নার সময় মন কি আপনার আকাশে থাকে? জানেন না আমি অফিসে যাচ্ছি? না খেয়ে গেলে কাজ করতে পারবো না। সারাদিন বসে বসে খেয়ে আপনার শরীরে জং ধরে গেছে।" বলি, "মা, বসে বসে না খেয়ে একটু কাজকর্ম করুন। এই যে সারাদিন অসুখ অসুখ করেন, কাজকর্ম করলে আর এত অসুখ থাকবে না। করেনটা কি আপনি? সামান্য খাবারটাও তৈরি করতে জানেন না?" মা কাঁপা কাঁপা বলে বলে, "আসলে বৌমা, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে তাই। অসুখ হলে আপনার সর্বক্ষণের সঙ্গী নাটক দেখালে বাঁচি না। কাজ করে টাকা এনে এদের খাওয়াবো, আর আমায় থাকতে হবে না খেয়ে, অসহ্য, বিরক্তিকর।" দিদি ব্যাগ নিয়ে চলে যায়। মা থমথমে মুখে চেয়ারে বসে থাকে। মুখখানা প্রচণ্ড দুঃখী ভাব। মা এমনই হয়, সহজ সরল বোকা স্বভাবের। চুপচাপ সব সহ্য করে নেয়। দুনিয়ার সব শাশুড়ি খারাপ হয় না। কিছু শাশুড়ি বউ দ্বারা নির্যাতিত হয়। আমার বাবা মারা গেছে অনেক আগে। বাবা মারা যাওয়ার পর থেকে মা এমন হয়েছে। দুনিয়াদারি তার ভাবনা নেই। সে যা বলে তাই করে। চিৎকার, কোলাহল, ভয় পায়। অধিক আবেগপ্রবণ। সেই সঙ্গে ভীত। কেউ একটু কিছু বললে ঘাবড়ে যায়। সঙ্গে শারীরিক অসুস্থতা তো আছেই। দিদি বাড়ি ফিরল, তবে রাত ৮টা ৩০ মিনিটে। ওর অফিস শেষ হয় ৭টা। বাড়ি ফেরার পথ মিনিট ৩০ হয়তো হবে। বাকি ১ ঘন্টা কোথায় ছিল জিজ্ঞাসা করতেই জানালো, ডিউটি কাজ করলো আজ। আরও কিছু বলতে যাব, তার আগে হনহন করে ঘরে চলে গেল। আমি খাবার টেবিলে উদাস মুখে বসে রইলাম। মা রিনি খাওয়া শেষ করছে। দিদির জন্য অপেক্ষা করছিলাম। মিনিট ৫ পর দিদি এলো। টেবিলে বসে খাবার নিল থালায়। এক হাতে ফোন স্ক্রল করছে, অন্য হাতে খাবার। দিদি, খাবার সময় অন্তত ফোনটা রেখে দাও, খেয়ে নাও গে। দিদি আমার দিকে এক নজর তাকালো, কোনো ভ্রুক্ষেপ নেই তার মাঝে। আমার খুব ইচ্ছে ছিল দিদি একটু আমার সঙ্গে কথা বলুক, হাসুক, নিজে হাতে এক লোকমা খাইয়ে দেখ, পাতে জোর করে উঠিয়ে দেখ খাবার। কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল। আমার প্রতি দিদির নজর নেই। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এলাম। দিদি এলো ফোনে কথা বলতে বলতে। আমি বাথরুম থেকে এসে নিজের ঘুমানোর জায়গা ঠিক করে যেই শুতে যাব, এমন সময় দিদি বলে উঠলো, "ইয়ামিন, তোমার সঙ্গে একটা কথা আছে।" আমি তাকালাম। দিদি কিছুক্ষণ চুপ থেকে বলল,
তোমার তো এখন জব নেই ইয়ামিন। এতগুলো মানুষের খরচ বহন করা আমার পসিবল হচ্ছে না। আমার নিজের একটা ভবিষ্যৎ আছে। সারা জীবন এসব করে গেলেই আমার চলবে না। আমি বলি কি, তোমার মা বোনকে গ্রামে রেখে এসো। পরে তোমার ব্যবস্থার উন্নতি হলে নিয়ে আসবে। আমি কিছুটা রাগান্বিত স্বরে বললাম, আমার মা বোনকে গ্রামে কার কাছে রেখে আসবো? গ্রামে কেউ আছে আমাদের? তাছাড়া ওখানকার ছেলেরা ভালো নয়। রিনিকে নিয়ে অসুস্থ মা একলা একলা কী করে থাকবে? তোমার কি কোনো বিবেক আছে দিদি? দিদি তীব্র চেঁচিয়ে বলে, একদম নাটক করবে না বলে দিলাম। এতই যখন চিন্তা তো নিজে একটা ব্যবস্থা করে পেট চালাও পরিবারের। কিছুদিন পর আমার অফিসের জয়েন 6 মাস পূর্ণ হবে। সব কলিগরা পার্টি চেয়েছেন। তোমাদের সংসারে যদি আমি সব টাকা শেষ করি তো পার্টি কীভাবে অ্যারেঞ্জ করব? বুঝে আসে না মানুষের এত পার্টি কোথা থেকে আসে। অফিসের জয়েন ডেট, সেলিব্রেটদের যাই হোক, আমাদের চিন্তা তোমার করতে হবে না। আমি একটা কাজ পেয়েছি, ছোট্ট হলেও সংসার চলে যাওয়ার মতো। আর 24টা ঘন্টা সংসার টানছো বলাটা বন্ধ করো প্লিজ। তোমার দায়িত্ব নিতে কেউ বলেনি, তুমি যেচে পড়ে দায়িত্ব নিতে গেলে। তখন তো বুঝিনি তোমাদের এত ডিমান্ড থাকতে পারে। ঠিক কিসের ডিমান্ডের কথা বলছো তুমি দিদি? আমার বেলা যেভাবে সংসার চলছে তোমার বেলাতেও একই প্রসেসে চলছে। না কোনো বাড়তি চাহিদা যুক্ত হয়েছে, না কোনো বাড়তি মানুষ। হয়তো জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, সেই অনুযায়ী আমরা খরচ কমিয়ে দিয়েছি। মা যথাসম্ভব চেষ্টা করে তোমার খরচ বাঁচিয়ে দেওয়ার। যখন আমি সংসার চালাতাম তখন তোমার মনে হয়নি সেভ করা উচিত? তখন তোমার দিনে দিনে এক একটা করে ডিমান্ড বাড়তো। কই, আমি তো কিছু বলিনি। মাস যেতে না যেতে তুমি হাঁপিয়ে যাবে যখন দায়িত্ব কেন নিয়েছিলে? আমি যখন তোমার নিত্যদিনের আবদার পূরণ করেছি একটা বড় খোঁটা দিয়েছে তোমায়? নাকি আমার পরিবার দিয়েছে? নিজের পার্টির টাকার জন্য আমার যুবতী বোন অসুস্থ মাকে বিপদের মুখে ফেলতে মানবিকতা বাঁচছে না তোমার? আমার মায়ের জায়গায় যদি তোমার নিজের মা হতো কী করতে? তাড়িয়ে দিতে এভাবে? দিদিকে দেখলাম মুখ নত করে ফুঁসছে, রাগে মুখ লাল হয়ে আছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে শুয়ে পড়লাম আমি। দিতি শুয়ে পড়ল, তবে অনেক রাতে। এতক্ষণ সে ঘরের মাঝে পায়চারি করছে। কখনো বা খাটে ধপ করে এসে বসেছে। সকালে আমার উঠতে একটু লেট হলো। উঠে দেখি দিতি অফিসের জন্য তৈরি হচ্ছে। আজকে পরনে পাতলা শাড়ি। একসময় দিতিকে দেখতাম বোরখা পরে চলাচল করতে। চাকরি পাওয়ার পর দিতির গা থেকে বোরখা উঠে গেছে। সেই সঙ্গে আমার বিশ্বাস, কারণ জিজ্ঞাসা করলে জানায় অনেকক্ষণ বোরখা পরে কাজ করা যায় না। সেদিন আমি চাকরি ছেড়ে দিতে বলছি, কিন্তু ছাড়িনি। উল্টো আমায় দিয়েছে সংসার ত্যাগের হুমকি। আমিও এই বিষয়ে নেতিবাচক মত প্রকাশ করছি। বিপক্ষে ছিল আমার মা। বরাবরই আমার সংসারের প্রতি তিনি মনোযোগী। সংসার ভাঙা ভালো জিনিস নয়। সেকালের মানুষ কিনা এসব ছাড়াছাড়িতে ভীষণ ভয় পায়। অন্য অন্য সংসারে দেখা যায় শাশুড়ি বৌমাদের বের করে দেয়, ডিভোর্স করে। এখানে সম্পূর্ণ ভিন্ন। আমার মায়ের কারণে আজ আমাদের সংসারটা টিকে আছে। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে দিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। বোরকার জায়গায় থ্রি পিস হিজাব, বর্তমান হিজাব বাদ দিয়ে খোলা চুলের সঙ্গে শাড়ি। ইদানিং শাড়ির মাঝে বিরাট পরিবর্তন। মোটা সুতির শাড়ি রেখে পাতলা শাড়ি। তার নাকি গরম লাগে, অথচ পুরো অফিস জুড়ে এসি চলে। দিতির সঙ্গে এ নিয়ে একদিন তুমুল ঝগড়া হয়েছিল। জেদের চোটে গলায় দড়ি দিয়েছিল। আশেপাশের মানুষ এসে বাঁচিয়েছিল, সম্পূর্ণ দোষ দিয়েছিল আমার ওপর। কারণ দিদি এমন একটা ঘটনা ঘটেছে আমাদের ঝগড়ার কারণে। 10 মিনিটের কাজ দেখে কিছু মানুষ 10 বছরকে বিচার করে। সেদিন অনেক কটু কথা শুনিয়েছিল। মা সবার সামনে আমার গায়ে হাত তুলে কসম দিয়ে দেয় দিদির পোশাকের বিষয়ে যেন আমি কোনোদিন কোনো কিছু না বলি। আমি তাকিয়ে আছি দেখে দিদি হেসে বলল, এভাবে তাকিয়ে আছো যে? খুব সুন্দর লাগছে। আমি জবাব দিই না, উঠে বাথরুমে যাই। দিদি হয়তো কিছুটা অসন্তোষ হলো। অল্প সময়ের ব্যবধানে দুজনেই নিচে এলাম। আমি একটা কাজ পেয়েছি, মাকে বললাম। আসলে এই দুর্মূল্যের বাজারে চাকরি পাওয়া সহজলভ্য নয়। তার মাঝে আমার নেই কোনো পরিচিত পরিজন। মা খাবার বেড়ে দিল পাতে। আমি শুধালাম, তুমি খাবে না মা? রিনি এগিয়ে আস্তে আস্তে বলল, খাবে কি করে ভাই? ভাত ছাড়া কিছুই নেই। দুটো ডিম ছিল ফ্রিজে। তোমার বউ একটা সিদ্ধ করে খাবে, একটা পাউরুটির সঙ্গে পাবে। একটা বাজার নেই ঘরে। মা রিনিকে ধমক দিয়ে বলল, আগ বাড়িয়ে কথা কেন বলিস তুই? ও তো সারাদিন খাটে, ওর খেতে হবে না? আমাদের চেয়ে ওর খাওয়া বেশি প্রয়োজন। ওরা খেয়ে বেরিয়ে গেলে আমি নুন দিয়ে মেখে খেয়ে নিব। রিনি কপর রাগ দেখে বলল, খাবার সবাই কম বেশি খেতে হয় এবং খাওয়া প্রয়োজন। তুমি অসুস্থ, বয়স হয়েছে, তোমারও হেলদি খাবার খেতে হয়। নিজের শরীরের অবস্থা দেখেছো মা? কতটা দুর্বল হয়ে গেছে তুমি। কাজ শুধু ভাবি একা করে না, ভাবি বাইরে করলে তুমি বাড়িতে। দুজনের সমান পরিশ্রমী। দিদি ফট করে উঠে দাঁড়িয়ে বলো, তুমি কি বলতে চাও রিনি? আমি ইনকাম করি আর আমি খাবো না পর্যাপ্ত? তোমরা একা খাবে? রিনি কিছু বলতে লাগবে, তার আগে আমি দুজনকে থামিয়ে দিয়ে, দিদি তোমার অফিসে দেরি হচ্ছে, চলো বেরিয়ে যাই। দিদি বিড়বিড় করতে করতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমিও গেলাম আমার কাজে। এখন এসব যদি আমি না থামাতাম তো এক কথায় দুই কথায় মহা ঝামেলার সৃষ্টি হতো। মাঝখান থেকে আমার কাজের যাওয়াই হতো না। প্রথম দিনে যদি কামাই করি তাহলে কাজ আর করে খেতে হবে না আমার। প্রথম দিনের কাজ আমার বেশ কষ্টকর হলো। এমন কাজ কখনো করিনি তো, তাই আসলে আমার কাজটা হলো বস্তা টানা।
টাকার অভাবে যখন দিশেহীন হয়ে ঘুরছিলাম তখন বেঁচে থাকার খড়কুটো হয়ে এই কাজটাকে সাদরে গ্রহণ করছি। আমি মনে করি সৎ পথে গায়ে ঘাম ঝরানো পৃথিবীর কোনো কাজেই ছোট নয়। পরিশ্রম করছি, সম্পূর্ণ চুরি ডাকাতি নয়। নিজের আত্মসম্মান বাঁচাতে কর্মের পথ আমারই ধরতে হবে। মূলত আমারই সামাল দিতে সমস্যা হচ্ছিল। অলরেডি হাতে ৩ জায়গায় ভীষণ জ্বলছে। ফোস্কা পড়ে ছুলে গেছে। সেই সঙ্গে গায়ের অসহ্য রকমের ব্যথা তো আছে। অনেক ভারী, ভারী বস্তা টানছি কিনা। আমার হাতে সামান্য কিছু টাকা আজকে পারিশ্রমিক এঁটে কাঁচা বাজার এলাম। বাড়িতে একটা বাজার সদাই নেই। কিনতে হবে অল্প স্বল্প করে। সর্বপ্রথম মায়ের এক পাতা ওষুধ কিনলাম, তারপর সবজি বাজারে নামলাম। জিনিসপত্রের যা দাম তাতে আমাদের মতো দিনমজুরদের অবস্থা বেহাল। অল্প কিছু সবজি নিতে পকেট প্রায় খালি আমার। এদিকে শুধু সবজি দিয়ে কী হবে? দিতে মাছ, মাংস, ডিম ছাড়া খায় না। এখন যদি এসব নেই, শুধু বাড়ি গিয়ে শুরু হবে আরেক অশান্তি। তাই একটা মাছের দোকানে যাই। যেই মাছের দাম করি আমার সাধ্যের বাইরে। শেষমেশ বাড়ি ফিরবো এমন সময় দেখলাম এক লোক স্বল্প মূল্যে কিছু ছোট মাছ বিক্রি করছে। মুখে হাসি ফোটে আমার। এগিয়ে গিয়ে দেখি দিদির প্রিয় মাছ এটি। যখন নতুন বিয়ে হয় দিদি এই মাছটা খাওয়ার জন্য বায়না ধরতো। তাও আমার মায়ের হাতে। আজ মাকে বলবো অনেক টেস্টি করে রান্না করতে। আমি হেল্প করব মায়ের কাছে। বাকি টাকা দিয়ে মাছটা কিনলাম। নিজে হাত খরচ এমনকি রিক্সা ভাড়ার টাকাটা পর্যন্ত রাখিনি। বাড়ি ফেরার পথ অনেকটা দূর। কষ্ট করে হাঁটতে লাগলাম। এটাই হয়তো পুরুষের জীবন। পরিবারের জন্য ত্যাগ স্বীকার করা এদের ধর্ম। পেটে প্রচুর খিদে, সকালে ঝগড়ার জন্য খেয়ে আসিনি। ভাবলাম পরিচিত দোকান থেকে কিছু একটা বাকি খাই, কাল টাকা দিয়ে দেবো। পা যেন আর চলছে না খিদেতে। দ্বিতীয় খাইনি, ওরও হয়তো আমার মতো কষ্ট হচ্ছে। ওকে রেখে খেতে মন চাইল না তাই। ভাবলাম বাড়ি গিয়ে একসঙ্গে খাবো। একটু কষ্ট করে বাড়ি চলে যাই। মেন শহরে যখন এলাম তখন আমার চোখ আটকে গেল একটা রেস্টুরেন্টে। দ্বিতীর মতো ভেতরে কাউকে দেখা যাচ্ছে। সত্যি দিতি সেটা। সঙ্গে ওর অফিসের বস হাসনাত ভাই আরও দুজন মেয়ে। ডিনার করছে তারা। দিতি নিশ্চিন্তে হেলে দুলে আনন্দ করে খাচ্ছে। আমার চোখ দুটো ছলছল করে উঠল। নিজের ফোসকা পড়া হাতের দিকে একবার তাকালাম। কে বলবে এই দুঃখী লোকটার সুখী স্ত্রী ওই মেয়েটা? ভীষণ বাজে লাগা কাজ করলো। দিদি খাচ্ছে এই জন্য নয়। দিদি খাক, ভালো থাকুক, এটা সর্বক্ষণের সঙ্গী। আমার খারাপ লাগলো অন্য বিষয়ে। আজ আমার প্রথম কাজ ছিল। দিদি একটা বড় জানতে চায়নি আমি কী কাজ করতে যাচ্ছি। আমায় নিয়ে কোনো ভাবান্তর নেই তার মনে। সকালে না খেয়ে বের হয়েছি। দিদি তো দেখলই, অন্তত একবার ফোনে খোঁজ তো নিতে পারতো। আমি খেয়েছি কিনা জানার চেষ্টাও করেনি। হয়তো না খাওয়ার বিষয়টি দিদি খেয়ালই নেই। স্বামী হিসেবে কি আমি এতটাই বাজে? বিয়ের পর থেকে দেখছি দিদি আমায় নিয়ে বেশ উদাসীন। তবে সে সময় এটা প্রকাশ করতো না। মুখ দেখে বোঝা যেত। এখন মুখ খুলছে, শুধু খুলেনি, মুখের কথা মানুষকে কষ্ট দিতে শিখেছে। দিদি বেটা আমায় কখনো বোঝার চেষ্টা করেনি নাকি আমি ব্যর্থ? জানি না নিজে। মাঝে মাঝে নিজেকে নিজে প্রশ্ন করি, কিন্তু উত্তর একটাই, দিদি কখনো আমায় ভালোবাসেনি। তার মনের জায়গায় আমায় নিয়ে বসন্ত, সে কখনো আমায় তার ভালোবাসার রাজা করেনি। তার স্বপ্নের রাজ্যে স্থান দেয়নি। ভালোবাসে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আমার অনুভব করেনি। তবে আমি করেছি। আমার জীবনের চেয়ে তাকে বেশি ভালোবেসেছি। আমার কল্পনার রানী সে। তাকে ঘিরে আমার সকল চিন্তা শক্তি। দিতি ভালো চাইতে আমি নিজেই খুয়ে দিয়েছি। দিতির সুখের জন্য এতটাই মরিয়া থেকেছি যে আজ আমার নিজের অস্তিত্বকে আমি খুঁজে পাই না। নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি। কিন্তু দিতি কেন বোঝে না আমায়? কি কমতি আছে আমার মাঝে? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি সুদর্শন। স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকের পছন্দের মানুষ আমি। অহংকার নয়, এ আমার সত্যতা। টাকা নেই, এই জন্য কি দিতি আমার হয়নি? একসময় অর্থ আমারও ছিল। দিতির নানান হেতুক বায়না মেটাতাম। অহেতুক বলার কারণ অপ্রয়োজনীয় জিনিস কেনা। শুধুমাত্র চোখের প্রশান্তির জন্য কত রকমের জিনিসের বায়না ধরত। আমি দিতাম আমার সাধ্যমতো। কারণ আমি চাইনি না পাওয়ার আকাঙ্ক্ষা তাকে স্পর্শ করুক। ছোট থেকে অভাবের সংসারে বড় হয়েছি। টাকার অভাবে নিজের শখ আহ্লাদ পূরণ করতে পারিনি। নিজের প্রিয় জিনিসটা যখন অন্যের হাতে দেখতাম মনে চাপা কষ্ট অনুভব হতো। আমি চাইনি সেই কষ্টগুলো দিতে পাক। ভালোবাসা বুঝি এমনই হয়? ভালোবাসার মানুষটি সুখের দিকে তাকিয়ে মানুষ সব করতে পারে, যেমন আমি করেছি। অথচ আমার পরিণতি দেখে আমার নিজেরই হাসি পায় এখন। যাকে আমি আমার মন, ভালোবাসা সব দিয়েছি, সে আমার তার সময়টুকু দিতে পারে না। আমি জীবিত, হাঁটাচলা করছি, কিন্তু এত কিছুর পরেও দিতি নামক মেয়েটি কাছে আমার অস্তিত্ব মৃত। যখন এলাম রাত অনেক। মা ঘুমিয়ে গেছে। আমি বাজারগুলো ফ্রিজে রেখে সোফায় দপ করে বসে পড়লাম। এত খিদে পাচ্ছিল, কিন্তু এখন আর পাচ্ছে না। খিদেটা হয়তো মরে গেছে। আমি সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বুজলাম। হঠাৎ মনে হলো কেউ আমার সামনে দাঁড়িয়েছে। চোখ মেললাম, দেখি রিনি দাঁড়িয়ে আছে, কড়া চাইনি। এভাবে বসে আছো কেন? সকালে খাওনি? বউয়ের জন্য অপেক্ষা করে ভুল করছো। তোমার বউ আজও খেয়ে আসবে হয়তো, দেরি করছে যেহেতু। সত্যি কথাই তো বলেছে রিনি, দিদিকে রেস্টুরেন্ট থেকে খেয়ে আসবে। দিদির প্রতি কেউ আর আশাবাদী থাকে না। প্রত্যাশা রাখার মতো কোনো কাজ সে করেনি। আমায় অন্যমনস্ক দেখে রিনি বলে, কী ভাবছো এত? মা খিচুড়ি রান্না করছে, খেয়ে নাও।
বাজার ছিল না ঘরে, কী দিয়ে রান্না করলি? ঘরে কিছু চাল ডাল ছিল, তা দিয়ে হয়েছে, খেয়ে নাও তুমি, সকাল থেকে খাওনি। মা খেতে চাচ্ছিল না, আমি জোর করে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। বেশি রাত জাগলে শরীর খারাপ করবে। আমি মাকে বুঝিয়েছি, তোমার কাজের জায়গা থেকে দুপুরে খাবার দেয়, তুমি খেয়ে নিও। কিন্তু সত্যিটা তো তুমি খাওয়াই নেই। রিনি আমার জন্য খাবার নিয়ে এলো। আমি হাত ধুয়ে যেই না হাতটা সোজা করলাম, অমনি সে মৃদু চিৎকার করে উঠল। খাবার রেখে আমার হাত ধরে বলল, হাতে এমন হলো কি করে ভাইয়া? নিশ্চয় কাজ করে। এতটা কষ্টের কাজ করতে হবে না ভাইয়া। তা বললে কি করে হয় পাগলি? কাজ না করে খাবো কি? প্রথম দিন তাই একটু এমন হচ্ছে, চিন্তা করিস না, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। মাকে একথা ভুলেও জানাসনি। চিন্তা করে আরও অসুস্থ। রিনি আমার দিকে এক পলক তাকিয়ে বলছে, ঠিক আছে, এখন আমি তোমায় খাইয়ে দিচ্ছি। খেয়ে ঘরে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নেবে। এখানে ব্যান্ডেজ নেই, তোমার ঘরে আছে, প্রয়োজন পড়লে আমায় ডাকবে। রিনির কথার সঙ্গে অভিমান জড়িয়েছে। সকালে ওকে কথা বলতে দেই নেই তাই। রিনি আমার মুখের সামনে এক লোকমা খাবার ধরল। চোখ দুটো ছলছল করে উঠল। আমার বোন, কত আপনজন, অথচ এই বোনের আবদার মেটাতে পারিনি আমি। রিনি প্রথমবার আমার কাছে একটা কালো শাড়ি চেয়েছিল, আমি দিতে পারিনি। দিতি আবার সেই মাসের জন্মদিন, গিফট হিসেবে আংটি দাবি করছে। রিনির পছন্দের কালো শাড়ি কিনলে আংটির টাকা হবে না, তাই দিদিকে বলি আগে রিনির দেওয়ার কথাটা, তাকে সামনের মাসে দেবো। কিন্তু সে নাছোড়বান্দা, আংটির জন্য পরপর 2 দিন না খেয়ে থেকে অবস্থা বেল। আমার ছোট্ট বোনটা তখন ত্যাগ স্বীকার করলেন, অন্য কোনো দিন কিনে দিও আমায় বলে দিদির ইচ্ছেকে গুরুত্ব দেয়। আমি খাচ্ছি না দেখে রিনি বলল, কী হলো, খাচ্ছ না কেন? তোমার বউ কিন্তু খাইয়ে দিবে না, সে আশা করো না। আমার হাতে খেয়ে নাও, ঘরে গিয়ে হাতে ওষুধ লাগিয়ে ঘুমাবে। আমি খেলাম। খাবারটাকে অমৃত মনে হলো। মায়ের হাতের রান্না, বোনের হাতে খাওয়ালো। দিদি বাড়ি ফিরলো। আমার আর রিনিকে দেখে না দেখার ভান করে ঘরে চলে গেল। আমরা 2 ভাই বোন খাওয়া শেষ করলাম। রিনি আমার জন্য না খেয়ে অপেক্ষা করছিল। এরপর আমি ঘরে যাই, বাথরুমে গিয়ে ফ্রেশ হই, হাতটা ভালো করে ধুয়ে মুছে ওষুধ লাগিয়ে নিই। বিছানার সঙ্গে ওষুধ লেগে যাবে ভেবে হালকা ব্যান্ডেজ হাতে নিতে বা হাত দিয়ে ডান হাতের ব্যান্ডেজটা হচ্ছিল না ঠিক মতন। আমি কিছুটা দুঃখী দৃষ্টিতে পাশে বসে থাকা দিদির দিকে তাকাই। সাহায্য চাইবো ভাবি, কিন্তু না, সে আমার হাতের দিকেই তাকিয়েছে। একজনের তাকিয়ে দৃষ্টি সরিয়ে শুয়ে পড়লো কাঁথা মুড়ি দিয়ে। এ কেমন স্ত্রী! আমি ঝিম মেরে বসে রইলাম কিছুক্ষণ, ঘুমের ভান করে। ব্যান্ডেজ আর করলাম না, হাত ঝুলিয়ে রেখে শুয়ে পড়লাম। রাত যখন গভীর, দিতি এলো আমার কাছে, আমার বুকে মাথা রাখলো। আমি সজাগ হয়েছি ইতিমধ্যে। চোখ খোলা চোখ দুটো দেখে দিতি বলল, ঘুম ভেঙে গেল তোমার? আমি জবাব দিই না। দিতি কানের কাছে মুখ নিয়ে ঈশ্বরে বলল, তুমি মেবি অনেক রেগে আছো আমার উপর, সরি। আসলে সংসারে অভাব থাকলে কিছুই ভালো লাগে না। আমার মস্তিষ্ক নাড়া দিয়ে উঠলো। ভাবলাম সত্যি তো, দিতির কাঁধে পুরো সংসারের চাপ চাপ হয়ে যাচ্ছে ওর উপর। এমন আচরণ স্বাভাবিক। স্বামী হয়ে বিষয়টা বুঝতে হবে আমার, সহানুভূতি দেখানো হচ্ছে। সব কিছু বলে দিদিকে জড়িয়ে ধরি। হয়তো অনেকে আমাকে নির্লজ্জ উপাধি দিবে। সত্যি আমি তাই। দিদিকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওকে ছাড়া কথা আমার কল্পনাতে আসে না। যতটুকু বা আসে, দিদির একদিনের ভালোবাসা এবং আমার মায়ে আমার সংসারের প্রতি বিশ্বাস দেখে ভুলে যাই। জানি এটা আমার অন্ধ ভালোবাসা। আর এই অন্ধ ভালোবাসার চোখ একদিন খুলবে। আলো যেদিন দেখবে, সেদিনই হয়তো আমার সংসার সমাপ্তি ঘটবে। আপনারা আমায় লোভী ভাবতে পারেন, যে টাকার জন্য দিদির সঙ্গে আসছে, কিন্তু আমি মোটেও লোভী নেই। দেখতে সুদর্শন হয় দিদির চেয়ে অধিক সুন্দরী উচ্চবিত্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব পেয়েছি। করিনি, কারণ দিদি ভালো লেগেছে আমার ও মায়ের। তখনকার দিদি আর এখনকার দিদির আকাশ পাতাল তফাৎ। দিদি যেদিন থেকে নিজে রোজগার করতে শিখেছে, হাতে টাকা এসেছে, সেদিন থেকে মুখের বুলি ছন্নছাড়া হয়েছে, চালচলন বদলে গেছে। ওর চাকরির বিষয়ে শুরু থেকে দ্বিমত প্রকাশ করেছি আমি। চাকরিটা নিয়েছিল ওর মায়ের আদেশে। আমি মনে করি দিদির চালিকা শক্তি ওর মা, যিনি সর্বক্ষণ দিদির মস্তিষ্ক ধোলাই করে। আমাদের বিয়েটা মূলত দিয়েছিল দিদির বাবা। তিনি আর আমি একই অফিসে চাকরি করতাম, সিনিয়র ছিলেন তিনি। আমার ভীষণ পছন্দ করতেন, তাই দিদির সঙ্গে আমার বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বিপত্তি ঘটায় দিদির মা, তার আমাকে পছন্দ ছিল না। দিদির মা নিজেও চাকরি করতেন, তিনি অধিক বেপরোয়া স্বভাবের মহিলা। স্বামীর সংসার থেকে ভিন্ন পুরুষের সঙ্গে রঙ্গতামাশায় মত্ত থাকতেন। তাদের সংসার শুধু টিকেছিল দিদির মুখের দিকে তাকিয়ে। কেননা দিদি ছিল মা ভক্ত প্রাণ। তাই দিদির বাবা ওর মাকে ছাড়তে পারেনি একমাত্র মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে। দুজনের মাসে ভালোবাসার ছিটেফোঁটাও ছিল না। সারাক্ষণ ঝামেলা হতো। দিদির বাবা চাইতো দিদির মা যেন সংসার মন্দা এসব ছেড়ে, কিন্তু তার মা তা না করে উচ্ছৃঙ্খল জীবনযাপন করতো। সাইনবোর্ড হিসেবে দিদির বাবাকে সামনে দাঁড় করিয়ে রাখতো। এসব দেখেই বড় হয়েছে দিদি। দিদির মা একদিন তার কলিগদের নিয়ে কোথাও ট্যুরে যায়। সেই সুযোগে দিদির বাবা আমাদের বিয়ে দেন। কেননা তার মা থাকলে দিদির ব্রেন ওয়াশ করতো। দিদি আমায় কিছুটা পছন্দ করো, তাই আমিও রাজি হয়ে যাই। এই খবর পেয়ে দিদির মা ছুটে এসে, অনেক ঝামেলা হয় তাদের মাঝে। দিদির মা তার বাবাকে ডিভোর্স দেন।
ওর বাবা ভেবেছিল দিতি হয়তো তার পক্ষে থাকবে, মায়ের উচ্ছৃঙ্খল জীবন সাপোর্ট করবে না নিশ্চিত। কিন্তু দিতি ওর মায়ের হয়ে কথা বলে, বাবার সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে দেয়, বাবা নামক মানুষটিকে মৃত ঘোষণা করে। এসব সহ্য করতে না পারে দিতির বাবা টানা 4টি মাস অসুস্থ ছিলেন, ভাগ্যক্রমে বেঁচেছিলেন। দিতি আর তার মা একটাবারও খোঁজ নেয়নি মানুষটার। বাধ্য হয়ে দিতির এক চাচি দিতির বাবাকে জোর করে একজন বিধবা মহিলার সঙ্গে বিয়ে দেন। কেননা তার দেখাশোনার জন্য হলে কাউকে চাই। একা মানুষ কতদিন বাঁচতে পারে এত দুঃখ নিয়ে। এবার যেন দিতির মা আরও পেয়ে বসে। বাবা সম্পর্কে দিদিকে এতটা বাজে বোঝে যে দিদি তার বাবাকে রীতিমতো ঘৃণা করতে শুরু করে। এই মেয়ের নিজস্ব বোধ বুদ্ধি কোনোদিন ছিল না। আমি বোঝাতে নিলে ওর মায়ের চোখে কাটা হয়ে আমি নিজেই। এরপর আমাদের সংসারে পেছনে লাগেন তিনি। আমি বিষয়টা বুঝতে পেরে দিতির বাবাকে জানাই। তিনি তার প্রাক্তন স্ত্রী অর্থাৎ দিতির মাকে ভীষণ শাসায়, হুমকি দমকি দিয়ে থামায়। প্রায় 2 বছরের মতো দিতির মা আর আমাদের সঙ্গে লাগতে আসেনি, তার খোঁজে ছিল না। আমাদের ভালোবাসাময় জীবন তখন কিছুটা হলেও ছিল। মাস কয়েক আগে জানতে পারি দিতির সঙ্গে ওর মায়ের আবার যোগাযোগ। ধীরে ধীরে বদলে যেতে থাকে দিতি। মায়ের পরামর্শ, মায়ের সাহায্যে চাকরি প্রতিবাদ করে ব্যর্থ। ততদিনে আমি দিতির প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ছি। দিতির বাবা মানুষটা নরম হয়ে এসেছে বয়সের ভারে, রোগের তাড়নায়। আমি কেমন যেন দিকদিশাহীন হয়ে দিদির প্রতিটি অন্যায় আবদার মেনে নিয়েছি। সর্বক্ষণ মাথায় ওকে হারিয়ে ফেলার ভয় করত। আমার সংসারের প্রতি দিদি দিনকাদিন হতাশ হয়ে পড়ে। ওর মাকে বোঝাই আমার চেয়েও বেটার পাবে, আমি ওর যোগ্য নেই, আমার প্রতি শখ ফিলিংস উঠে যায়। আমি মনে করি আমাদের সংসারে এমন দশার জন্য দিদির মা 70% দায়ী। একজন মা যেমন সংসার গড়ে দিতে পারে তেমনি ভাঙতেও পারেন। অনেকে বলবে মা কখনো মেয়েদের সংসার ভাঙতে পারে না, কিন্তু আমি মনে করি এ সমাজে অনেক মাই পারে এ কাজ করতে। মেয়ের ব্রেন ওয়াশ মায়ের চেয়ে ভালো কেউ করতে পারে না। কজন করে সংসার টেকানোর দেয়, কজন বা ভাঙ্গার ভাবনাতে। খুব সকালে ঘুম থেকে উঠিয়ে আমি আমার আজ মন মেজাজ বেশ ফুরফুরে। মাকে দেখলাম কোরআন তেলাওয়াত করছে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম। ততক্ষণে মা কোরআন পড়া শেষ করে সবজি বাছতে বসছে। আমি মাকে উদ্দেশ্য করে বললাম, কাল কিছু মাছ কিনে এনেছিলাম মা, দিদির পছন্দের মাছ। আমি আর তুমি মিলে আজ সেগুলো রান্না করি, দিদি পেট ভরে খাবে। মা কিঞ্চিত হেসে বলল, ঠিক আছে। আমি আর মা দুজনে মিলে রান্না করি, মূলত আমিই করছি, মা দেখিয়ে দিয়েছি শুধু। দিদি হয়তো আজ খুব খুশি হবে। ঘরে গিয়ে দেখি দিদি উঠে ফোন টিপছে। আমি ওর পাশে বসে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। উক্ত কথাটি বলে আমি নিচে এলাম, তবে দিদির মাঝে কোনো উৎসাহ বা উদ্দীপনা দেখিনি। সে হলো মিনিট চারেক পর। খাবার টেবিলে বসলো। আমি নিজে হাতে তার প্লেটে খাবার তুলে দিই। ও ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখে মাছ দিয়ে এক লোকমা খাবার মুখে দিল। পাশে ঘামাত্ম মুখে ওয়েটারের মতো দাঁড়িয়ে আছে আমি। দিদির মুখ থেকে প্রশংসা শুনবো, মুখে তৃপ্তি হাসি দেখবো, এই আশায়। দিদি 2 বার খাবার চেয়ে মুখখানে কুঁচকে নিল, ঢক ঢক করে 1 গ্লাস পানি পান করলো। ভাব দেখে মনে হয় খাবার ভালো হয়নি, কিন্তু রান্নার শেষে আমি 2 বার দেখেছি, মাও খেয়ে দেখেছে। এসব কি অখাদ্য কুখাদ্য রেঁধেছেন আপনারা বিশ্রী খেতে? সকাল থেকে নাটক শুরু করেছেন নাকি আপনারা? দিদি, ওটা তো তোমার প্রিয় মাছ, আমি কাল কিনে এনেছি তোমার জন্য। এসব খাওয়া যায় নাকি? এসবকে খায়? আমার সঙ্গে এসব যায় না। আগের দিন বাদ দাও, আমার ব্যাপার এখন আলাদা। আমি জব করি, টাকা ইনকাম করি, এসব কুখাদ্য আমার জন্য নাকি? দিদি চলে গেল ঘরের দিকে হরণ করে। আমি কিছু বলতে নিলাম, আমি থামিয়ে দেয়। 2 চোখ ভর্তি অশ্রু ছিল আমার। কত আশা নিয়েছিলাম আমি, আর হলো না। ভালো চাকরি পেয়ে যে মানুষের পছন্দ বদলে যায় তা আজ প্রথম দেখলাম। কথায় আছে না, টাকার মুখ দেখলে মানুষের স্বভাব চরিত্র সবই বদলে যায়। দিদির হয়েছে ঠিক তাই, দিনে দিনে অহংকারী হয়ে যাচ্ছে। তবে অহংকারী কিন্তু পতনের মূল কারণ। খাবার নিয়ে কখনো ঘৃণা প্রকাশ করতে নেই, রিজিকে যা আছে তাই নিয়ে শুকরিয়া আদা করা উচিত। আমরা যতটুকু পাচ্ছি অনেকে তাও পাচ্ছে না। আপন মনে এসব ভাবছিলাম আমি। হঠাৎ বাড়ির দরজায় এলো কেউ, যাকে দেখে খুশিতে মেতে উঠি আমি। আমি আর মা নতমুখে টেবিলে বসে আছি, এমন সময় সদর দরজা এলেন দিদির বাবা, মানে আমার শ্বশুর। তাকে দেখে খুবই খুশি হলাম আমি। অন্তত ভালো মানুষ তিনি, সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং ভীষণ মিশুক প্রকৃতির। আমি তার কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি কেমন আছেন বাবা? তিনি আমার কাঁধে হাত রেখে বলেন, এই তো ভালো, তা তোমরা কেমন? আমার মেয়ে কেমন আছে? সবাই ভালো, আপনি বসুন। তিনি আমাদের খাবার টেবিলে এসে বসলেন। খোলা প্লেটটার দিকে তাকিয়ে বলেন, বাহ, এটা তো আমার দিদির প্রিয় মাছ, সঙ্গে আমারও। কিন্তু খেতে নিয়ে রেখে গেছে কে? নিশ্চয়ই দিদি। মেয়েটা আমার বড্ড তাড়াহুড়ো। আগে খেতে গিয়ে এভাবে 2-1 লোকমা খেয়ে চলে যেত। আমি পিছন ঘুরে ঘুরে খাইয়ে দিতাম। তাও যখন রেগে গেছে ওর পাতে একটু খাই বরং। এমনিতে আমার বেয়ানের হাতের রান্না ভীষণ পছন্দ। সে কি বেয়ান, এঁটো তাহলে কেন খাবেন? আমি নতুন করে খাবার দেই আপনার? তিনি আবারও এক গ্যাল হেসে বললেন, না থাক, খাবার নষ্ট করতে নেই।
আর এটো কেন বলছেন? আমারই মেত্য খাওয়ার কোনো সমস্যা? তিনি হাত ধুয়ে এক লুকমা খাবার যেই না তুলবেন এমন সময় অপর পাশ থেকে দিতি কর্কশ করে একটা চিৎকার করে বললেন, দৌড়াতে নামতে বললেন, উনি কেন এই বাড়িতে এসেছেন? কেন এসেছেন আপনি এখানে? কী দরকার আপনার? কারণ কি এখানে আসার? ভালোই তো ছিলেন দ্বিতীয় স্ত্রী সৎ সন্তানদের নিয়ে। হঠাৎ আমার কথা কেন মনে পড়লো আপনার? আমি দিদির কনুই ধরে বললাম, এ কেমন ব্যবহার দিদি? উনি তোমার বাবা। তোমায় দেখতে এসেছেন বাড়ি বেয়ে। দিদি তীব্র চিৎকার করে বলল, কিসের বাবা হ্যাঁ? ওনাকে আমি বাবা বলে মানি না। বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই ওনার। যদিও প্রকৃত অর্থে তিনি বাবা হতেন তাহলে দ্বিতীয় বিয়ে করতেন না আমাদের সংসারে। দিব্যি নিজের সংসার নিয়ে সুখে আছেন তিনি। এখন সিম্প্যাথি দেখতে আসার কোনো প্রয়োজন নেই। আমার বাড়িতে ওনার কোনো জায়গা নেই। আমার বাড়ির ভাত যেন ওনার মুখে না রোচে, তাহলে আমি যা কাণ্ড ঘটিয়ে ফেলবো বলে দিলাম। দ্বিতীয় বাবা চোখ থেকে দুপোঁটা জল গড়িয়ে পড়ল খাবার পাতে। হাত ঝেড়ে পানি দিয়ে হাত ধুয়ে উঠে দাঁড়ান তিনি। দিদির কাছে দাঁড়িয়ে বলে, মারে, তোর কিচ্ছু করতে হবে না। এ বাড়ি থেকে চলে আসার পর তোকে দেখিনি অনেকগুলো মাস। দেখা করতে চাইলে তুই নানান অজুহাত দিয়ে চলে যেতি। বাড়ি এলে সামনে আসতি না, তাহলে পেছনের দরজা দিয়ে চলে যেতি। তাই আজ না জানিয়ে সকালেই চলে এসেছি তোকে একবার চোখের দেখা দেখতে। আমার একমাত্র মেয়ে তুই, তোর জন্য আমার ভীষণ মন পড়ে। তোকে আদর করতে ইচ্ছে করে, দেখতে মন চায়। বিশ্বাস কর মা, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই আমার। তোকে দেখলে খুব শান্তি লাগে আমার মা। ইদানিং শরীরটা আমার খারাপ যাচ্ছে, কখন কী হয় বলা যায় না। তোর জন্য খুব মায়া হয় আমার মা, তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু তুই চিন্তা করিস না, আমি আর আসবো না, তোকে বিরক্ত করবো না, কথা দিলাম। এরপর তিনি একটা প্যাকেট টেবিলে রেখে বললেন, এখানে তোর পছন্দের চকলেট আর আমার নিজের হাতে তৈরি পায়েস, যা তুই খুব পছন্দ করতি। আর যা আছে একজোড়া কানের দুল। মনে আছে তোর দিদি, তুই একদিন আমার সঙ্গে মার্কেটে গিয়ে একটা কানের দুল আবদার করছি, কিন্তু টাকার অভাবে সেদিন দিতে পারিনি। আজ কিনে এনেছি। তুই একটা বার পারিস দুলটা, তোর কানে মানাবে ভালো। আমি এখন যাই, তুই ভালো থাকিস, ভীষণ ভালো থাকিস। তিনি চলে গেলেন কাঁদতে কাঁদতে। আমি দিদিকে এক প্রকার ধাক্কা দিয়ে বললাম, এটা কি করলে তুমি দিদি? নিজের বাবার সঙ্গে কে এমন অসভ্যের মতো ব্যবহার করে? সামান্য মনুষ্যত্ব নেই কি তোমার, যে তোমার এত ভালোবাসে তাকে এভাবে অপমান করতে পারলা? এই শোনো, আমাদের ব্যক্তিগত ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। উনি বাবা নামের কলঙ্ক? বা দিতি, তোমার বাহাবা দিতে হয়। তোমার জন্য যে সব ত্যাগ করলো, তুমি কিনা তাকে অপবাদ দিচ্ছ? তোমার বাবার এই পরিস্থিতির জন্য তুমি আর তোমার মায়ের দায়ী। দিতে হাত উঁচিয়ে বলো, আমার মায়ের নামে একদম বাজে কথা বলবে না। আমি তীব্র চেঁচে বলো, অবশ্যই বলবো, কারণ এসবের জন্য দায়ী তোমার মা। তোমার বাবা অসুস্থ হয়ে মৃত্যুসজ্জা ছিলেন, তোমার একটা মানুষ তাকে দেখতে যাওনি, খোঁজ নেওনি। অন্তত তুমি ওনার পাশে থাকলে তাহলে উনি দ্বিতীয় সংসারে হয়তো জড়াতেন না। তোমাকে নিয়ে উনি বাকি জীবন কাটাতে চেয়েছিলেন, কিন্তু তুমি তার থেকে সরে গেছো ক্রমাগত। একটা মানুষ ঠিক কতদিন একা থাকতে পারে বলতে পারো? কতদিন অপেক্ষায় থাকতে পারে? শুধুমাত্র তোমার জন্য উনি আজীবন কঠোর পরিশ্রম করেছেন। নিজের রোজগারিত সব অর্থ তোমার নামে করে গেছেন, যা তোমার মা মেয়ে মিলে উড়িয়েছ। উনি ছিলেন বলে তোমরা এত সুখে ছিলে। তোমার মায়ের জীবনধারা অন্তত বাজে ছিল, ভুল পথে চলছিল তোমার বাবা তোমাদের বুঝিয়েছে, শাসন করছে, কিন্তু তোমরা শুনোনি, বাবার কথাকে মূল্যায়ন করনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তোমার বাবাকে সব ছাড়তে হয়। বাধ্য হয়ে করা তাকে, যা করেছিল তোমার মা। আর কিছু বলল না দিতে, হন হনিয়ে উপরে চলে গেল। ছোট থেকে বাবার আদর পাইনি। আমার বুঝার পর আগে বাবা মারা গেছেন। পিতা নামক শব্দটার সঙ্গে জড়িয়ে আছে আমার অধিক আবেগ। লোকে বাবাদের আবদার রেখে তাকিয়ে থাকতাম, আমার মনে ভাবতাম, ইস, আমারও যদি বাবা থাকতো। আর দিদি এত ভালো পিতা পেয়েও সম্মান করতে জানে না। শুনেছি মেয়েরা নাকি বাবার সবচেয়ে প্রিয় হয়, প্রতিটা মেয়েরা বাবার প্রতি ভালোবাসা একটু বেশি থাকে। সেখানে দিদি নিজের অপরাধ বোধে বাবাকে ঘৃণা করে। কেমন মেয়ে সে! না হতে পারেছে ভালো মেয়ে, না হতে পারেছে যোগ্য স্ত্রী, আর না ভালো মানুষ। আমি মনে করি দিদি মনুষ্যত্বই ত্রুটিপূর্ণ। সে নিজের বিবেককে বিক্রি করে টাকা ও অর্থের কাছে অসুস্থ বাবাকে দুমুঠো খেতে পর্যন্ত দিল না পাষাণটা। দিতি প্রতি আমার দিনকে দিন ঘৃণা জন্মাচ্ছে। সেদিন আর কারো কাজে যাওয়া হলো না। দুপুর হলো, মা রান্না শেষে সবাইকে খেতে রাখলো। আমি এলাম, দিতি না এলো। মাকে গিয়ে ঘরে ডেকে আনলো এক প্রকার জোর করে। রাগ করে ঘরে বসেছিল। আমি অনেক কথা শুনিয়েছিলাম কি না, এ পর্যন্ত আর নিচে আসে নাই সে, আর না আমার সঙ্গে কথা বলছে। খাবার টেবিলে দুজনে পাশাপাশি বসলাম। এক লোকমা খাবার মুখে তুলে ওয়াক ওয়াক করে দিল দিতি। দৌড়ে বাথরুমে গিয়ে বমি করতে লাগলো। পিছিয়ে গেলাম আমি আর মা। দিদি বমি করে বেহাল অবস্থা করে ফেলছে। ওকে ধরে চেয়ারে বসিয়ে পানি পান করাম। মা শুধালেন, তোমার কি কিছু হয়েছে দিদি? গ্যাস ট্যাস কিছু? জানি না। কদিন ধরে মাথা ঘুরে, সেই সঙ্গে ভীষণ বমি ভাবে দুর্বল লাগে, খাবারে অরুচি লাগে। মা কিছুক্ষণ চুপ থেকে হাসলেন। মায়ের হাসিতে আমি কিছুটা আন্দাজ করতে পারলাম। দিদিকে নিয়ে ঘরে গেলাম। কিঞ্চিত হেসে বলে, আমাদের ঘরে হয়তো নতুন অতিথি আসছে দিদি। দিদি সঠিক বুঝলো না আমার কথা, প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। আমি আবারও খানিক হেসে বললাম, নতুন সদস্য আসবে হয়তো, বুঝতে পারিনি। দিদি কিছুক্ষণ চুপ থেকে ভাবলো। তারপর আতঙ্কের চোখ দুটো বড় হয়ে ঘামতে লাগলো ক্রমাগত। আতঙ্ক কী আছে ঠিক বুঝলাম না। এতটা খুশির খবর প্রতিটা মেয়ের কাছে, এর চেয়ে আনন্দের সংসার আর হয় না। সেখানে দিদি অখুশি কেন? তখন দোকান থেকে একটা কিট এনে পরীক্ষা করলাম। আমার ধারণা সঠিক, দিদি মা হতে চলছে।
আমার দুঃখী পরিবারে খুশির ছোঁয়া লেগে গেল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতে লাগলো। কিন্তু আমার আনন্দকে দুঃখে পরিণত করলো দিতি নিজেই। মা, আমি না একটা মিস্টেক করে ফেলছি। আমি ভুল করে কনসিভ করে ফেলছি। এবার কি করব? অপর পক্ষ থেকে কি শোনা গেল? না। দিদি কিছুক্ষণ কথা বলল। ঠিক আছে মা, প্লিজ একটা ব্যবস্থা করো। আমি এই বেবি রাখতে চাই না। যেভাবে হোক এটাকে নষ্ট করার ব্যবস্থা করে দাও। আমার কান গরম হয়ে গেল রীতিমতো। চিৎকার করে বললাম, তোমার এত বড় সাহস কি করে হয় দিদি? কিভাবে তুমি এসব নোংরা চিন্তা মাথায় আনতে পারো? তোমার একটুও বুক কাঁপলো না? মা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে চাইছো? কেমন মানুষ তুমি? দিদি ফোন কেটে তেতিয়ে উঠে বলল, ও এখনো দুনিয়াতে আসেনি, সুতরাং একে সন্তান বলা যাবে না। আর সব কিছুর একটা টাইম প্রিপারেশন আছে। আমি এসবের জন্য প্রস্তুত নেই। কিসের টাইম? কিসের প্রিপারেশনের কথা বলছো তুমি? আমাদের বিয়ে হয়েছে ৪ বছর হয়ে গেল। আর কত লেট করবে? আর তুমি ছোট না যে সামলাতে পারবে না প্রাপ্তবয়স্ক একটা মেয়ে? সন্তান ধারণের সমস্যা কিসের? আমি তো আগে থেকেই চাচ্ছিলাম আল্লাহ আমাদের একটা সন্তান সৃষ্টি করতে আবার মুখ তুলে তাকিয়েছে। তাই এমন পাপের কথা চিন্তা করিও না। কতজন মানুষ সন্তানের জন্য সারা জীবন কেঁদে বেড়ায়, যেখানে তুমি পেয়েও হারাতে চাচ্ছ। আবেগ দিয়ে জীবন চলে না ইয়ামিন। বেবি হলে আমার ফিগার নষ্ট হবে, আমি মোটা হয়ে যাব, বাচ্চা হওয়ার পর একদম শুকিয়ে যাব। স্বাস্থ্যের পাশাপাশি আমার চেহারা উজ্জ্বল নষ্ট হবে। রাতে জাগলে ডার্ক সার্কেল হবে, স্কিনে র্যাশ হবে। একটা বাচ্চা পালা অনেক খরচের। বেবি হলে আমি আর জব করতে পারবো না। তুমি কি পারবে একা হাতে সব কিছু বহন করতে? তোমার সংসার চালাতে ব্যর্থ তুমি? দিদির কটূক্তি কথা আমার ভীষণ খারাপ লাগলো। তবুও বললাম, মা হতে যতটুকু স্যাক্রিফাইস করতে হয় সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। তোমার কথা শুনে মনে হচ্ছে বেবি তোমার একাই পালতে হবে। আমার কি নেই? তুমি একবার বেবিকে দুনিয়াতে এনে দেখো, সবার হাতে হাতে মানুষ হয়ে যাবে। তোমার উপর বেশি প্রেশার আসবে না। আমার মা, বোন, আমি বাচ্চাটাকে নিয়ে অনেক এক্সাইটেড। যত্নে মানুষ হয়ে যাবে। আর বাকি রইল আমার কাজের কথা। আমার বন্ধু রহমত আছে না? একটা বড় কোম্পানি ম্যানেজার, ওর সঙ্গে কথা বলছি চাকরির বিষয়ে। ও বলছে ওর কোম্পানিতে ফুল টাইম, কিন্তু আরেকটি কোম্পানি আছে ওদের, সেখানে আমার ব্যাপারে বলে দেখবে। ভাগ্যে থাকলে ইনশাল্লাহ কিছু একটা হয়ে যাবে। কিন্তু ইয়ামিন, কোনো কিন্তু নেই। বাইরে থেকে আমাদের চিৎকার শুনে মা এলো। এসে বলে, কী রে তোরা চেঁচাচ্ছিস কেন? আর ইয়ামিন, এই সময় তুই বউয়ের উপর জোর গলায় কথা বলিস কোন সাহসে? আর যেন না দেখে এসব করতে। এরপর দিতির মার কাছে এগিয়ে এসে দিতির হাতে একটা সোনার চেন দিয়ে বলে, এটা রেখে দাও বৌমা। এটা ছাড়া তোমায় দেওয়ার মতো কিছু নেই। এটা আমার বিয়ের গহনা, খুব যত্ন করে রেখেছিলাম। আজ আমার হবু নাতি-নাতনি উপলক্ষে দিলাম। আমার কখন কী হয়েছে বলা তো যায় না। তাই আগের থেকে বলে দিলাম। আমি মায়ের কাছে এগিয়ে গিয়ে বললাম, এটাতে বাবার তোমার শেষ উপহার। তুমি পড়োনি হারিয়ে যাওয়ার ভয়ে। এটা কেন দিচ্ছ? তোমার কাছেই রেখে দাও। দিতে বলল, না থাক, চেনটা অনেক মোটা। প্রয়োজনে কাজে লাগাতে পারবো। মা আমার কাঁধে হাত রেখে বলে, দিদি ঠিকই বলেছে বাবা। এছাড়া আমি বুড়ো হয়ে গেছি। এখন আর কি আর চেন পড়ার বয়স আছে? তার চেয়ে বরং তোরাই রেখে দে। মা চলে গেল। দিদি বারবার চেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। আমি বাইরে যাবো এমন দিতে বলল, ইয়ামিন ইয়ামিন, এই চেনটা বিক্রি করলে অনেক টাকা হবে। আমার অফিসে সবার জন্য, প্লাস বাড়ির সবাইয়ের জন্য একটা জমজমাট পাঠাবে। দিদি! আমার চোখের দৃষ্টি উচ্চস্বর শুনে দিদি এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। এবার সাহস দেখে দিনকে দিন অবাক হচ্ছে আমি। সন্ধ্যা হলো। দিদি সহ আমি সোফায় বসেছি। এমন সময় দিদি বলল, আমার ডিম পরোটা খেতে ইচ্ছে করছে, সেই সঙ্গে দুধ চা বানিয়ে দিন কেউ। আমি দিদির দিকে এক নজর তাকলাম। বললাম, নিজেরটা নিজে করিতে খাও না? মা রান্না করে যেতে যেতে বলে, থাক, ওর এ সময় রান্নাঘরে আসার প্রয়োজন নেই, আমি করে দিচ্ছি। রিনি তখন বই পড়ছিল। দিদি ঘরে চলে গেল। আমার একটু বাইরে যাওয়ার দরকার ছিল, তাই দরজার কাছে গেলাম। রিনি পেছন থেকে বলল, ভাইয়া আমাদের ফোনটা একটু সারিয়ে এনে দাও প্লিজ। মা তোমায় নিয়ে চিন্তা হলে বাড়ি ফিরলে লেট হয়। কাল কল দিতে পারিনি ফোন নষ্ট বলে, তাই একটু সারিয়ে এনে দাও। ঠিক আছে। ফোন নিয়ে চলে গেলাম। ফিরলাম ঘন্টাখানেক পর। খাবার খেয়ে ঘরে এলাম। বিছানায় গা এলিয়ে দিতে দিতে আবারও আমার কাছে এলো। এবার আর দূরে হলাম, স্থির হয়ে শুয়ে এলাম। দিদি আমায় আলগা হাতে জড়িয়ে ধরে বলে, শোনো না ইয়ামিন, এ মাসে আমার হাতে শর্ট আছে। তুমি তো জানো কাল আমার একটা পার্টি দেওয়ার কথা। এখন যদি কোথাও বুক করতে যাই এক্সট্রা টাকা লাগবে। অন্য খরচ করতে পারবো না। তাই বলছি আমাদের বাড়ির এই পার্টিটা করে ফেলি। প্রমিস, এবারই শেষ বাড়ি। তার মানে কাল রাত থেকে দিতি এই জন্য আমার সঙ্গে ভালোবাসা দেখাচ্ছিল, তার উদ্দেশ্য? আমি ভুরু কুঁচকে দিদির দিকে তাকিয়ে বললাম, কোনোভাবেই না। বাড়িতে এবার সুযোগ দিয়েছি বলে বারবার নয়। এবার পার্টি ফাটি এসব অবস্থাতে কোনোভাবেই হবে না। আর বাড়িতে তো নয়। এই বাড়ি কি আমার নয়? আমার কি কোনো অধিকার নেই? আছে, কিন্তু পার্টি করার অধিকার নেই। আর এসবে আশেপাশে মানুষের সমস্যা হয়। দিদি মুচকিছে বলল, তোমাদের এই এলাকায় প্রচুর বোরিং। আমার বরং এই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাবো। মেজাজ বিগড়ে গেল। তোমার পার্টি করতে অসুবিধা হলে বাড়ি বিক্রি করবো আমি? মাথা খারাপ হলে? পাগল তুমি? দিদি জবাব দিল না। ওপাশ ফিরে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নিচে এলাম। কাজে যেতে হবে। তড়িঘড়ি করে ছুটি এলাম। দিদিরও আজ ছুটি। কাজে গিয়ে মনোনিবেশ করলাম। বেলা ৯টার দিকে মায়ের ফোন থেকে কল এলো। আমি রিসিভ করতে রিনি বলল, মা কথা বলবে। মা ফোন নিয়ে বলল, দিদি সকাল থেকে খাচ্ছে না, রাগ করে বসে আছে। তুই নাকি ওকে বাড়িতে বন্ধু এনে খাওয়াতে নিঃশেষ করছিস জেদ ধরে।
এ সময় না খেয়ে থাকাটা ভালো না। আমি বলি কি, বাবা তুই রাজি হয়ে যা। দিদি বলছে এবারই নাকি শেষ, না হলে মেয়েটা মন্দ কিছু করে দিতে পারে। আমি প্রচণ্ড বিরক্ত হয়ে সায় দিলাম, কল কেটে দিলাম। আমি কাজে মন দিলাম আর দ্রুততার সঙ্গে নিজের কাজগুলো শেষ করলাম। বাড়ি যেতে যেতে হবে তাড়াতাড়ি, না হলে দিদি বাড়িতে কি হট্টগোল শুরু করেছে। বাড়ির উদ্দেশ্যে মেলা দিলাম সন্ধ্যার আগে, হাঁটতেছি সেই সঙ্গে ঘামছি টেনশনে। বাড়ির কাছাকাছি এক চাচি আমায় ডাকলেন, তাকে সালাম দিয়ে দাঁড়ালাম। আমি আমতা আমতা করে বললাম, বাবা ইয়ামিন, একটা কথা ছিল। তোমার বাবা যখন জীবিত ছিল তোমাদের বাড়িটা অনেক কষ্ট পরিশ্রম করে তৈরি করেছিল। আমাদের চোখের দেখা জিনিস তোমার মা বাবা নিজের ন্যায় নিষ্ঠা নিয়ে সাজিয়েছিল। এরপর উনি মারা যান, অভাবের তাড়নায় পড়ে বাড়িটা ভাড়া দিয়ে গ্রামে চলে যান। এরপর তোমার চাকরি হওয়ার পর এখানে আসে। এখানে আসার পর থেকে তোমার মা বোনকে দেখছি যথেষ্ট ভদ্রতা বজায় রেখে, সেই সঙ্গে নিজেদের শালীনতা। কিন্তু বৌমার আচরণ ইদানিং কেমন যেন লাগছে। রাত বেরোতে বাড়ি ফিরে বাড়িতে লাউড স্পিকারে গান বাজানো চালায়, বন্ধু বান্ধব নিয়ে আসে। বাড়িতে তোমার মা অসুস্থ, এসবের সমস্যা হয় নিশ্চিত। আমার স্ত্রী হার্টের রোগী, প্রচণ্ড গানের সমস্যা হয়। বৌমাকে একটু বুঝিও বাবা। আমার কথা কিছু মনে করো না, এখন তো বাধ্য হয়ে বললাম তোমায়। আমি বললাম, না কাকা, আপনি ঠিকই বলেছেন, আমি দেখছি বিষয়টা। দৌড়ে বাড়িতে প্রবেশ করলাম, দিদিসহ কয়েকজন কথা বলছে, কেউ কেউ খাচ্ছে। আমায় দেখা মাত্র রিনি ডাকলো। দৌড়ে ওর কাছে গেলাম। মা আমার বুকে হাত দিয়ে কেমন যেন হাঁসফাঁস করছে। রিনি কাঁদো কাঁদো হয়ে বলল, অতিরিক্ত সাউন্ডে মায়ের সমস্যা হচ্ছে ভাইয়া। ভাবিকে বলছি আমি। সে বলল আর একটু সহ্য করে নিতে, নতুবা মাকে নিয়ে বাইরে যেতে। একটু পর নাকি পার্টি শেষ হবে। এই বর্ষান্তে মাকে নিয়ে কোথায় যাব? আমি কোনো কথা না বলে পার্টির ভেতরে গিয়ে দিদির গালে কষে একটা থাপ্পড় দিলাম। মার খেয়ে একটা ছেলে তৎক্ষণাৎ গান বন্ধ করে দিল। ওর বস হাত নাড়বে এগিয়ে এসে বলল, এ কি ইয়ামিন সাহেব, কি করছেন আপনি? চিৎকার করে বলল, একদম চুপ করুন আপনি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে জুতো পেটা করে সব কটাকে বের করবো। সবাই মাথা নিচু করে বেরিয়ে গেল। দিদি ঘালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মাকে পানি কান করে বললাম, সাউন্ড বক্স উঠিয়ে এক আছাড় ফেলে। দিদি নিঃশব্দে কাঁদছে। ওর কান্না দেখে আমার যথেষ্ট অসহ্য লাগছে। মাকে নিয়ে ঘরে গেলাম। ওষুধ খাইয়ে তেল মালিশ করে কিছুটা সুস্থ করলাম। ডাক্তারের কাছে নিতে চাইলে রাজি হলো না। রাত ১০টা পর্যন্ত আমি আর রিনি মায়ের পাশে বসেছিলাম। ১০টা নাগাদ কল এলো, দিদি অর্থাৎ আমার শ্বশুর মারা গেছে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দিদিকে খবর দিলাম সঙ্গে সঙ্গে। দিদি চুপ থেকে আমার সঙ্গে রওনা হলো। তার বাড়ি গিয়ে পৌঁছে দেখি অবস্থা খারাপ। রাস্তায় দিদি এক ফোঁটাও কাঁদেনি, কিন্তু আমার চোখ থামতে পারছে না। মানুষটাকে ভীষণ আপন মনে করতাম। মনে হচ্ছে যেন আমার নিজেরই বাবা মারা গেছে। দিদি, যিনি সৎমা, তার আগের পক্ষে ২ ছেলে মেয়ে আছে, তারা কেঁদে বুক ভাসাচ্ছে। কিন্তু দিদি তার চোখে মুখে কোনো অনুতাপ নেই, দুঃখ কষ্ট কিছু নেই। ও কাঁদছে না। এই কেমন মেয়ে! নিজের বাবার মৃত্যুতেও এ মেয়ে কাঁদছে না। উল্টে দিদি আরও তাড়া দিয়ে বাড়ি চলো। আমার মাথা ধরছে। দিদি, তোমার একটু কষ্ট হচ্ছে না? উনি তো আমার বাবা। ওনার জন্য কষ্ট পাওয়ার জন্য কাঁদার মানুষ তো আছে, ওনার সৎ ছেলে মেয়ে। আমার প্রিয়জনকে আর কাঁদলেই কি ফিরে আসবেন উনি? আমি বরং বাড়ি গিয়ে ওনার জন্য প্রে করে দিব। দিদি বাইকের কাছে গেল। আমি আরও একটু থাকলাম। জানাজা শেষ করে দাফন করলাম। মারা গিয়েছে সন্ধ্যায়। দিদিকে কল দিতে রিসিভ করেনি। তখন তো তার পার্টি চলছিল। পরে আমার নাম্বার অনেক কষ্টে জোগাড় করেছিল না। কি অদ্ভুত তাই না? মেয়ে এদিকে পার্টি করে বাবা অন্যদিকে মারা যায়। মানুষের শেষবারে যখন দেখলাম চেহারা ঠিক আগের মতো। দিদি যখন তাকে কষ্ট দিয়ে কথা বলছে তেমনই মুখটা। মনে হয় অনেক দুঃখ নিয়ে মারা গেছে। খোঁজ নিয়ে জানতে পারলাম দিদির কাছ থেকে আসার পর উনি অসুস্থ হয়ে পড়েছেন। একমাত্র মেয়ের করা অপমান হয়তো মেনে নেননি। শেষকালে সেই দিদিই করেছেন তিনি। বাড়ি আসলাম আমরা। দিদি ঘুমিয়ে গেল। আমি ঘুমাইনি। ভীষণ কান্না পাচ্ছিল। দিদির মাঝে কোনো শোকতাপ নেই। আমি সকালের জন্য বের হবো এমন সময় রিনি এলো আমার কাছে। হাত মুচড়ামুচড়ি করে দাঁড়িয়েছিল। সেই শার্টের হাতা গোছাতে গোছালো, কিরে কিছু বলবি? রিনি শুকনো ঢিক গলে বলল, কাল সেরে এনো দেওয়া ফোনটা আমার হাতে দিয়ে বলল, ফোনটা তোমার কাছে রেখে দাও ভাইয়া। আমি ভুরু কুচকে বললাম, কেন? রিনি কিছুক্ষণ মেঝের দিকে দৃষ্টি রেখে বলল, ওই আসলে ভাবির এক বন্ধু আছে না, রাতুল, একই সাথে কাজ করে। ওই ছেলেটা কাল থেকে আমার বিরক্ত করে। ভাবির থেকে ফোন নাম্বার নিয়েছে, বারবার কল করছে, ব্লক করে অন্য নাম্বার দিয়ে কল করছে, উল্টোপাল্টা কথা বলছে। আমি ভাবিকে জানলে ভাবি বলল, জীবনে এত কুল থাকতে হয় না, লাইফটাকে এনজয় করো। রাতুল ড্যাশিং বয়, স্টাইলিশ, তোমার সঙ্গে মানাবে ভালো, মোটা মাইনে পায়। প্রেম করে পটিয়ে অনেক কিছু হাতিয়ে নিতে পারবো, সেই সঙ্গে নিজের ভবিষ্যৎটাও সেট করে পারবো ওর সাথে। রিনির কথা শুনে আমার প্রচণ্ড রাগ হলো। তৎক্ষণাৎ দিদিকে ফোন দিতে নিলে নিষেধ করে মা। বলে, মাথা ঠান্ডা কর। ও অফিসে আছে, বাড়ি আসুক, তারপর বুঝিয়ে সুঝিয়ে কথা বলা যাবে। আমি কোনো কথার জবাব না দিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দিনে দিনে দিদির আরও অধঃপতন হচ্ছে। ও চাকরি পাওয়ার পর থেকে এসব শুরু হয়েছে। এখন হয়তো অনেকে বলতে পারেন আমি নারী শিক্ষা কিংবা তাদের আত্মনির্ভরশীল হওয়ার বিপক্ষে। আসলে ঠিক তা নয়। আমিও চাই মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক, মাথা উঁচু করে বাঁচুক। কিন্তু দিদির মতো উচ্ছৃঙ্খল অহংকারী হোক, এটা কখনো চাই না। কাজে মন দিলাম আমি। শেষ হলো রাত 8:30টায়। বাড়ির দিকে রওনা দিলাম। আমার কাজের জায়গা থেকে বাড়ির পথে দিদির অফিস পড়ে। ওর অফিসের সামনে গিয়ে দাঁড়ালাম।
কল দিয়ে দুবার রিং হওয়ার পর সে রিসিভ করলো। আমি জিজ্ঞেস করলাম, কোথায় তুমি? দিদি ক্লান্ত গলা বলল, অফিসে আছি, কাজ শেষ হলো মাত্র, এবার বাড়ি ফিরবো। কেন? নিচে এসো, আমি দাঁড়িয়ে আছি তোমার জন্য। দিদিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। রাগ আমার তখন আছে। দিদি এলো, তবে সঙ্গে ওর বস হাসনাত। আমায় দেখে একগাল হেসে বলল, কি হে ইয়ামিন ভাই, এখানে আপনি কাজ করে ফিরলেন বুঝি? দিদিকে নিতে এসেছেন? কিন্তু আপনার কাছে তো গাড়ি টাড়ি কিছুই নেই। কথাটা উনি কেমন যেন উপহাস স্বরে বললেন। পাল্টা জবাব দিয়ে বললাম, আমাদের গাড়ি লাগে না, পাই গাড়ি আমাদের যথেষ্ট। দিদি চলো আমার সঙ্গে বাড়ি। দিদি হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম আমি। দিদি বারবার হাত ছাড়ার কথা বলছে, কিন্তু আমি হাত ছাড়লাম না। কিছুটা এগিয়ে গিয়ে একটা রিক্সা নিয়ে বাড়ি ফিরলাম। সকালে রিনির বলা বিষয়টা নিয়ে ভালো মতো শাসালাম। দিদি রিনির দিকে দাঁত কটমট করে তাকিয়েছিল। তারপর বিছানায় ব্যাগ ফোন ছুঁড়ে মেরে বাথরুমে চলে গেল গোসল করতে। আমি বসে বসে এক কাপ চা খাচ্ছিলাম। মাথাটা ভীষণ ধরেছে। এমন সময় দিদির ফোন কল বেজে উঠলো। সচরাচর তার ফোন নেই, আমি সুযোগও পাই না। আজ নিলাম। ওর মা কল করছে। রিসিভ করে চায়ে কাপে চুমুক দিলাম। আমি কিছু বলার আগে ওর মা বলা শুরু করলো, একটা ডক্টরের অ্যাড্রেস দিচ্ছি, কাল চলে যাবে সেখানে। আমি সব কথা বলে রেখেছি, ভুলে এসব ইয়ামিনকে বলবি না। কাল অফিসের নাম করে বেরিয়ে নষ্ট করে আসবি। বেশি দিন তো হয়নি, খুব বেশি অসুস্থ বোধ হবে না, চিন্তা করিস না। এমন কাজ আমি আগেও করেছি। আমার কান মুখ রাগে লাল হয়ে গেল রীতিমতো। প্রচণ্ড চিৎকার করে বললাম, এই মহিলা, কোন ধরনের সাহসে আপনি এই ধরনের কথা বলে নিজের সংসার ভেঙেছেন? এবার মেয়েটার ভাঙবে নাকি? লজ্জা করে না আপনার? অন্যের সন্তানকে মারতে চান? আপনার নামে মামলা করবো আমি। দিদির মা ভয়ে কল কেটে দিচ্ছে রীতিমতো। চিৎকার শুনে দিদি বেরিয়ে আসলে আমি ওর ফোনটা বিছানায় ছুরি মেরে বেরিয়ে যাই। যাওয়ার সময় সাপ সাপ জানিয়ে যাই, কাল থেকে দিদির অফিস যাওয়া বন্ধ। সত্যি বলতে মায়ের বলা কথাটা আমার এতটাই বিশ্রী লেগেছে যে কি বলবো। দিদি আমার ভয়ে অফিস গেল না দুদিন। আমার বাড়ির লোকে তার যত্ন অত্রে কোনো ত্রুটি রাখে নাই। যাওয়ার আগে জিনিস আসছে, আমি কাজ থেকে এটা ওটা এনে দেই। আমি আর মা মিলে আমাদের বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলছি। বলতে পারেন সুপার এক্সাইটেড। এই দুদিন দিদিকে শান্ত রেখেছি। সব কথা শুনতে ভালো লাগতো, সংসারের কাজ টুকটাক করতো। মনে মনে ভাবলাম হয়তোবা পরিবর্তন হবে, মানুষ মাত্রই পরিবর্তনশীল। কিন্তু দিদির পরিবর্তন ভয়াবহ। ৩ দিনের মাথায় সে ঘটিয়েছে বিরল অঘটন। আমি কাজে ছিলাম। রিনি কল করলো। রিসিভ করতে কাঁদো কাঁদো গলায় বলল, তাড়াতাড়ি বাড়িতে এসো ভাইয়া, ভাবি আর এক কাণ্ড ঘটিয়েছে। বুকটা ধক করে উঠলো আমার। ছুটে দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। পৌঁছে দেখি মা বসে বসে কাঁদছে। রিনি সোফায় বসেছে। আমাকে দেখে মা এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। পরিস্থিতি কিছু বুঝে উঠতে পারছি না। রিনির দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতে সে বলতে শুরু করলো, আজ তোমার বউ কোথায় যেন গিয়েছিল, আমি টিউশনে গেছিলাম, মা আর ভাবি বাড়িতে ছিল। তুমি কাজে যাওয়ার পর নাকি ভাবি মাকে বলে গেছে সে বাজারে কিছু ওষুধ আনতে কিনবে। প্রেগনেন্সির সময় নাকি সেগুলো করতে হয়। তো আমার সহসর মা যেতে বলেছে, ভাবি গিয়েছে। যাওয়ার ঘন্টা দুয়েক পর পাশের বাসার রিনা আন্টি আসে আমাদের বাড়িতে। উনি একটা হাসপাতালে যেখানে নাকি তিনি ভাবিকে দেখেছেন। তারপর ফলো করতে জানতে পারেন ভাবি বাচ্চা নষ্ট করে এসেছে। সে অনেক আটকাবার চেষ্টা করেছে। ভাবি তো কথা শুনে উল্টে তাকে গালিগালাজ করছে। ওনার কাছে তোমার বা আমাদের কারো নাম্বার ছিল না। এদিকে ওনার ছেলেও অফিসে। খবর দেওয়ার মতো কাউকে না পেয়ে নিজেই কাজ বাদ দিয়ে ছুটে এসেছে। আমি নিচে এসে ধপ করে বসে বললাম। রিনি সহ মা আমায় ধরলেন। শুধু ফ্যাল করে তাকিয়ে আছে ওদের দিকে। দিদি এতটা জঘন্য কী করে হতে পারে? এই প্রথম আমি চিৎকার করে কাঁদলাম। এই বাচ্চাটাকে ঘিরে কত আশা ছিল আমার। ভেবেছিলাম বাকি জীবনটা আমার এই সন্তানকে আঁকড়ে ধরে কাটিয়ে দেবো। কিন্তু দিদি, মা আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। রিনি আমার ধরে কাঁদছে। আমাদের এই দুঃখের সাক্ষী হয়ে রইল চার দেওয়াল। দিদি বাড়ি ফিরলেন বেশ কিছুক্ষণ পর। তখন রিনি আর মা মিলে আমার মাথায় পানি দিচ্ছে। কাঁদতে কাঁদতে প্রেশার বেড়ে গেছে, সেই সঙ্গে অধিক কষ্টে পাথর হয়ে গেছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে। দিদি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে প্রবেশ করলো। আমার মুমূর্ষু অবস্থা দেখে এগিয়ে গিয়ে এসে আমার স্পর্শ করে বলে, কী হয়েছে ইয়ামিন? নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে উঠে দাঁড়ালাম আমি। সপাটে এক চর বসিয়ে দিলাম। দিদি ছিটকে পরে পেটে হাত দিয়ে কোকাতে লাগলো। আমি আরও বেশি আঘাত করতে নিলে মা রিনি ধরে বলল, আর মারিস না বাবা, মরে যাবে। এই অবস্থায় গায়ে হাত তুললে যা কিছু হয়ে যেতে পারে। দিদি ফুঁসিয়ে উঠে বলল, তার মানে সব জেনে গেছেন? হ্যাঁ, আমি বাচ্চা ফেলে এসেছি, কারণ এই সন্তান আমি চাই না। আমি কারো তোয়াক্কা না করে দিদি চোয়াল চেপে ধরে বললাম, কেন চাই না তোর? এটা তো আমার সন্তান ছিল, ওকে কেন হত্যা করলি? ও নিষ্পাপ ছিল, তোর মতো পাপির পেটে একটা নিষ্পাপ সন্তান ছিল। কেন মেরে ফেলে? নিজের জন্য নাকি তোর হাসনাত ভাইয়ের জন্য? দিদি ঝাঁঝালো কণ্ঠে বলল, এই সন্তানের সঙ্গে ওনার কোনো সংযুক্ত থাকলে সন্তানের দোহাই দিয়ে না হয় চলে যেতে পারতাম এক্ষুনি ওনার কাছে। তাহলে আর সেই সন্তানকে ফেলতে পারলাম না। কিন্তু তার হলো কই? আমি চাইনি তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকুক। এই সন্তান দুনিয়াতে আসলে এর জন্য তোমার সঙ্গে আমার সারা জীবন থাকতে হবে, যেমনটা আমার মায়ের থাকতে হয়েছে। বাবার জন্য এতদিন টিকে ছিলাম আমি, এবার বাবাও নেই, তাই আমিও থাকবো না। তোমার মতো দিন এনে দিনে খাওয়া দু পয়সার লোকের সাথে আমার যায় না। আমার ক্লাস স্ট্যাটাস
সব হাই লেভেলের, থার্ড ক্লাস নয়। আমি যথেষ্ট হাঁপিয়ে গেছি, এবার প্লিজ আমায় নিজের মতো থাকতে দাও। হাসনাত ভাই তোমার চেয়ে অনেক বেটার, ওনার বড় কোম্পানি আছে, টাকা পয়সার অভাব নেই, আমায় কত গিফট দেয়, আমি তার সঙ্গে ভালো থাকবো। লজ্জা করে না একজন বিবাহিত পুরুষকে নিয়ে এসব ভাবতে? উনি বিবাহিত, তার দুটো সন্তান আছে। দিদি ভাবলে যিনি ভাবে বলে তাতে কি, উনি ওনার বিবাহিত জীবনে সুখী নয় আমার মতো, এই জন্য আমাদের মিলবে ভালো, উনি সব ছেড়ে আমার কাছে আসবেন। দিদির এসব নোংরা কথা আমি আর সহ্য করতে পারলাম না, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলাম। পিছন ঘুরতে থেকে মা মাথা নিচু করে দাঁড়িয়েছে, আমায় উদ্দেশ্য করে তিনি বললেন, মানুষ চিনতে ভুল করেছি আমি। আমি কিঞ্চিত হেসে বললাম, কেন ভুল করেনি, মানুষ ঠিকই চিনেছিলে, কিন্তু ওর পরিবর্তনটাকে চিনতে পারেনি। ঘরে আসি, দিদি সব জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আমি ওকে আজ আমার জীবনে সমাধি খেলাম। টানা 3 দিন আমি ঘর থেকে বের হইনি, এতটাই ভেঙে পড়েছে। এর মাঝে এক বিচারের মাধ্যমে দিদির সঙ্গে আমার মৌখিক তালাক হয়। ইসলামী শরীয়ত মোতাবেক আমরা স্বামী স্ত্রী নই। আইনত কিছুদিন পর হতে হবে, দিদিকে ছাড়তে আমার সামান্যতম কষ্ট হয়নি। আমি ভেঙে পড়েছি আমার সন্তানের জন্য। অদ্ভুত এক নাপর ভালোবাসা ছিল। 1 সপ্তাহ এভাবে পার হয়ে যায়, খাওয়া নেই, ঘুম নেই। আমার সেই কাজটাও ততদিনে চলে গেছে। এবার আমি আরও ভেঙে পড়ি। একদিন সকালে হঠাৎ একটা চিঠি এলো, সেই কোম্পানির চাকরিটা আমি পেয়ে গেছি, যেখানে বন্ধুর মাধ্যমে যোগাযোগ করলাম। মনে একটু হলেও স্বস্তি মিলে। নতুন জবে ঢুকে কাজের প্রতি মনোযোগ হয়ে আমার ব্যক্তিগত জীবন কাজের ক্ষেত্রে আনিনি। আমাদের অবস্থা আরও ফিরতে লাগলো। 3 মাসের মাথায় আমি ম্যানেজার পদে যুক্ত হই। আমার কাজের প্রতি যত্নশীল মনোযোগ দেখে ম্যানেজার করেন অফিসের মালিক। ততদিনে দিদির সঙ্গে আমার কাগজে কলমে সব সম্পর্ক শেষ। আজ আমি প্রতিষ্ঠিত। আমি একদিন দিতি আমার ভিখারি দিনমজুর থেকে শুরু করে কত কিছু বলেছে। এসব নিয়ে আমার তেমন মাথা ব্যথা ছিল না, কারণ আমি খেটে খেয়েছি, চুরি করে নেই। আজ আমার বড় চাকরি, ব্যাংক ভর্তি টাকা, ধীরে ধীরে ছোট্ট একটা নিজস্ব ব্যবসা শুরু করতে সফলতা পাচ্ছি ক্রমাগত, ধৈর্য ধরেছি, ফল পাচ্ছি। মানুষের পরিস্থিতি সারা জীবন থাকে না, সুখ দুঃখ মিলেই জীবন। দুঃখ জীবনের একটি অংশ। দুঃখ না আসলে আমরা সুখ অনুভব করতে পারি না। এর মাঝে দ্বিতীয় নাম্বার থেকে কল এসেছিল আমার ফোনে বেশ কয়েকবার, আমি রিসিভ করিনি, তাই সিমটে বাতিল করেছি। অপরাধীকে ক্ষমা করা যায়, পাপীকে নয়। অপরাধ মানুষ পর্যন্ত হয়, পাপ সৃষ্টিকর্তা পর্যন্ত। এরপর হঠাৎ একদিন জানতে পারি দিতি সুইসাইড করেছে। হাসনাতের সঙ্গে এক হোটেলে ধরা পড়েছে। হাসনাত পালিয়ে যায় কোনো মতে। দিতি ধরা পড়ে, ওকে প্রচণ্ড মারধর করে সেখানকার স্থানীয়রা। দিদির মাও এগিয়ে আসেনি সেদিন ভয়ে, বেচারা একা একা কোনোভাবে পার করছিল। তার নাকি ওকে বিয়ে করার জন্য ক্রমাগত হাসনাতকে ফোর্স করতে, কিন্তু হাসনাত যোগাযোগ রাখে না। এর 2 দিন পর জানা যায় হাসনাতকে কোম্পানি থেকে বের করে দিয়েছে। আসলে কোম্পানিটা ছিল ওর শ্বশুরের, ওর বউ ছিল তার একমাত্র মেয়ে। ওনার মৃত্যুর পর স্বাভাবিকভাবে হাসনাত ওয়াইফের নামে সব কিছু হয়ে যায়। হাসনাত ওর বউকে সবসময় সংসার বাচ্চার কাছে ব্যস্ত রেখে নিজের কোম্পানির কাজে বসে, কিন্তু কাগজপত্র সব ওর স্ত্রীর নামে ছিল। ওর স্ত্রী সব জানতে পারে, হাসনাতকে ডিভোর্স দিয়ে সব কিছু থেকে বঞ্চিত করে। সে এখন পথের ভিখারি। দিতি সুইসাইডের আগের দিন আমাদের বাড়ির সামনে এসে চিৎকার করে বলেছিল, আমায় ফিরিয়ে নাও ইয়ামিন। আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসা স্বামী ছাড়া কেউ আপন হয় না। আমার মাও আমার ত্যাগ করেছে, আমায় কেউ ঠাঁই দিচ্ছে না। আমি ভুল করেছি ইয়ামিন, অহংকার আমায় অন্ধ করে দিছে, লোভ আমায় ধ্বংস করে দিছে। বাচ্চা নষ্টের পর আমার কিডনিতে সমস্যা দেখা দিছে গুরুতর। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, আমার ভুলের মাসুল। আমি হয়তো বেশি দিন বাঁচব না ইয়ামিন, তুমি আমায় আপন করে নাও। আমি সব দেখেছি, কিন্তু জবাব দেয়নি। শুধু একটাই কথা নিজের মনে বলছি, পরের কথা শুনলে নিজের ঘর ভাঙলে আজ পর কেন ঠকালো। পর কখনো আপন হয় না, পর পরই থাকে। সমাপ্ত। ভুলের মাসুল। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।